আপনারা শুনছেন আধার 48। আপনি কে? আমি পড়ি। আমি কেন আপনাকে স্বপ্নে দেখি? আপনি কেন আমার স্বপ্নে দেখা দেন? আপনি বাস্তবে আমার সামনে আসেন না কেন? আমার কথার জবাবে স্বপ্নের মধ্যে সেই পরি বললেন, আমি সামনে আসলে আপনি ভয় পেতে পারেন। সেই ভয় আসি না। তবে আপনি চাইলে আপনার সামনে আসবো, কিন্তু আমাকে কথা দিতে হবে। আমাকে দেখে ভয় পাবেন না। পরীর কথায় আমি উত্তর দিতে যাব। তখনই মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। মা ডাকছে আর বলছে, নিশাদ, এ নিশাদ, আরে আর কত ঘুমাবি? আরে আমরা সবাই রেডি হয়েছি, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, তোর খালার বাড়ি যাব। মায়ের ডাকে বিছানায় বসে বললাম, আর একটু পরে ডাকতে পারলে না? ওকে, ওকে কথার উত্তরটা দেই, তারপর ডাকো। ওকে মানে? ওকে। এই তুই কার কথা বলছিস? তোর রুমে আবার কেউ নেই তো? মায়ের কথায় আমি বললাম, না মানে কিছু না, মজা করছিলাম। তুমি যাও, আমি এখনই রেডি হয়ে যাচ্ছি। আমার কথায় মা চলে গেলেন। মা চলে যাওয়ায় আমি হাত মুখ ধুয়ে হালকা নাস্তা করে রেডি হলাম। আমি নিশাদ, একজন পুলিশ অফিসার। আমি ছুটিতে বাড়িতে আসছি। আগের মতো আর কোথাও যাওয়া হয় না। ছুটিতে বাড়িতে আসায় মা জোর করে বলল খালার বাড়িতে বেড়াতে যেতে হবে। মায়ের কথায় আমিও রাজি হলাম। অনেকদিন খালার বাড়িতে যাওয়া হয় না। যাই হোক, আমি রেডি হওয়ায় মা, বাবা ও ছোট বোন সবাই চলে গেলাম খালাদের বাড়িতে। যেখানে যাওয়ার পর খালার সাথে কথা বলে খালাতো বোন মিমের রুমে গিয়ে বসলাম। আমি মিমের রুমে গিয়ে বসার কিছুক্ষণ পর মিম ঘরে আসলো। ও ঘরে আসায় ওকে বললাম, কিরে মিম, কেমন আছিস? তোর পড়াশোনা কেমন চলছে? খুব তো সেজে গুজে আছিস। বাড়িতে এরকম সেজে গুজে থাকিস নাকি? আমার কথায় মিম কিছু না বলে মাথা নিচু করে শরীর মোচড়া মুচড়ি করতে লাগলো। ওর এমন অবস্থা দেখে ওকে বললাম, কিরে কথা বলিস না কেন? আর এরকম মোচড়া মুচড়ি করছিস কেন? আমার কথায় মিম বললেন, লজ্জায় এমন করছি। বাবা, হ্যাঁ, এত কিসের লজ্জা? আমার সাথে তো তোর আগে দৌড়াদৌড়ি করতি। এখন এখন লজ্জা কিসের? আমার কথায় মিম বললেন, কেন, তুমি কিছু শোনোনি? ওর এমন কথায় ওকে বললাম, কি শুনবো? আর তুই আমাকে তুমি করে বলছিস কেন? আমার কথায় তখন মিম বললেন, বিয়ের পর তো তুমি করেই বলতে হবে, তাই এখন থেকে বলছি। বিয়ে? কিসের বিয়ে? পাগল হলি নাকি? কার বিয়ের কথা বলছিস? আমার জবাবে মিম বললেন, তোমার সাথে আমার বিয়ে। মা বাবা তো তোমার মা বাবার সাথে আমাদের বিয়ের কথা বলছে। কথাটা বলে মিম লজ্জা পেয়ে দৌড়ে গেল অন্য ঘরে। এইদিকে আমি হা হয়ে বসে রইলাম। মিম কি বলল? আমার বিয়ে মানে? তাও আবার মিমের সাথে? মিমের কথায় আমি মাকে ডাকলাম। আমার ডাকে মা আসায় আমি বললাম, মা, এসব কি মিম কি বলে? ওর সাথে আমার বিয়ে মানে? আমার কথায় মা বললেন, এখন চুপ থাক, বাড়িতে গিয়ে বলছি। সব আয়, তোর খালা খালু খেতে ডাকছে। কথাটা বলে মা আমার হাতে ধরে খাবার টেবিলে নিয়ে গেল। সেখানে গিয়ে খাবার খেলাম। খাবারের সময় মনে হচ্ছিল আমি এই বাড়ির জামাই। এত খেতে দিয়েছিল যে খেতে পারিনি। যাই হোক, খাবার শেষে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে মাকে বলি, মা, এসব কি? তুমি আমাকে বললা খালার বাড়িতে বেড়াতে যাব, আর গিয়ে কি শুনলাম মিমের সাথে আমার বিয়ে? এটা কি? আমার কথায় মা বললেন, মিমের সাথে তোর বিয়ে এটা বললে কি যাইতি? তাই বেড়ানোর নাম করে তোকে নিয়ে গিয়ে বিয়ের কথাবার্তা বললাম। তাই বলে মিমের সাথে? আরে ও একটা পিচ্ছি। আমার কথায় মা বললেন, পিচ্ছি মানে? মিম কলেজে পড়ে, তুই পিচ্ছি পাইলি কই? আরে কলেজে পড়লে কি বড় হয় নাকি? এই তো সেদিন আমার সামনে হাফ প্যান্ট পরে ঘুরলো, আর আজ বড় হয়ে গেল। আমার কথা শুনে মা মুচকি হাসি দিয়ে বললেন, পাগল হয়ে গেছিস নাকি? কি বলিস? মিম কি 12 মাস ছোট থাকবে নাকি? ও এখন বড় হয়েছে, আর দেখতেও সুন্দর হয়েছে। ওর সাথে বিয়েটা হলে সব ঠিক হবে। না মা, আমি বিয়ে করতে পারবো না। ওকে তো না। না মানে কেন? তুই কি বুড়ো হবি? বিয়ে করতে হবে না, তোকে মিমকেই বিয়ে করতে হবে। মায়ের কথায় আমি বললাম, আমি এখন বিয়ে করবো না মা, আমার কাল ছুটি শেষ, আমি কালকে যাব ডিউটিতে। কথাটা বলে ঘরে চলে গেলাম আমি। 10 দিনের ছুটিতে আসছি। মা বাবা মিমের সাথে আমার বিয়ের কথা বলবে ভাবতেই পারেনি। আমি বাড়িতে থাকলে মা বাবা জোর করে হলেও মিমের সাথে বিয়ে দিবে। তাই পরের দিন আবার থানায় চলে আসি। আমার যে থানা সেটা শহর থেকে অনেকটা দূরে। আমার থানার আশপাশে অনেক গ্রাম ও জঙ্গল। এরকম জায়গায় কোনো পুলিশ অফিসার থাকতে চায় না। ঘুষ দিয়ে হলেও ট্রান্সফার হয়ে যায় শহরে। কিন্তু আমি এখানেই থাকি, কারণ গ্রামের অবুঝ অসহায় মানুষদের সাহায্য করতে আমার অনেক ভালো লাগে। আমি থানায় যাবার পর কনস্টেবল রহিম ভাইকে জিজ্ঞেস করি, রহিম ভাই, কেমন আছেন? 10 দিন ধরে ছুটিতে, এদিকে সব ঠিকঠাক আছে তো? আমার কথায় রহিম ভাই বললেন, হ্যাঁ ঠিকঠাক আছে, দু একটা ঘটনা ঘটলেও আমরা সামনে নিয়েছি।
ওনার কথায় খুশি হয়ে সেদিন ডিউটি শেষে বাড়িতে চলে গেলাম। আমি থানা থেকে একটু দূরে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকি। সরকার থেকে থানায় থাকার ব্যবস্থা আছে, কিন্তু ওখানে থাকতে ভালো লাগে না, তাই বড় স্যারকে বলে ভাড়া বাসায় থাকি। আমি ডিউটিতে যাওয়ার পরের দিন রাতের ঘটনা। রাত 12টার মতো হবে। আমাকে রহিম ভাই কল করে আর বলে, স্যার আপনি কোথায়? একটা মার্ডার হয়েছে, ওখানে যেতে হবে। ওনার কথায় আমি বাসা থেকে থানায় গেলাম। গিয়ে রহিম ভাইকে জিজ্ঞাসা করায় উনি বললেন থানা থেকে অনেক দূরে যেতে হবে, জঙ্গলের ভিতর দিয়ে। তখন আমি গাড়িটা বের করে রহিম ভাইকে বললাম, উঠুন, আমার বাইকের পিছনে উঠুন। আমার কথায় উনি বললেন, কোথায় যাব স্যার? আপনার পায়ে পড়ি, আমাকে ডাকবেন না, ওদিকটা ভালো না, জায়গাটা ভয়ঙ্কর, তার উপর জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়, অনেক জিন ভূতের পাল্লায় পড়ে। ওনার কথায় আমি ধমক দিয়ে বললাম, এত কিসের ভয়, চলুন। কিন্তু উনি যাবেন না। এতে অনেক অনুরোধ করলেন। ওনার অনুরোধে আমি ঠিক করলাম একাই যাব। এই ভেবে সঠিক ঠিকানা নিয়ে রওনা করলাম মার্ডার হওয়া ওই লাশটার দিকে। নিশিরাত, ঝিঝি পোকা ডাকছে, মাঝে মধ্যে শীতল বাতাস এসে লাগছে গায়ে। আমি আপন মনে বাইক চালিয়ে যাচ্ছি। এভাবে যেতে যেতে আমি যখন জঙ্গলের মধ্যেখানে আসছি, তখনই হঠাৎ আমার বাইক বন্ধ হয়ে যায়। বাইক হঠাৎ বন্ধ হওয়ায় ভাবি তেল শেষ, কিন্তু না, তখনই তেল ছিল। তাহলে বাইকটার কি হলো? আমি অনেকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করেও পারিনি। কি একটা বিপদে পড়লাম। মাঝ জঙ্গলে নেই কোনো বাড়ি ঘর, নেই কোনো মানুষ, এমন অবস্থায় ভয়ও করছে। কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ খেয়াল করলাম জঙ্গলের এক জায়গায় একটা গাছের নিচে জোনাকি পোকার মতো মিটমিট করে আলো জ্বলছে, আর সেখানে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা সুন্দরী একটা মেয়ে। আমি মেয়েটাকে দেখে ভাবি, আরে রাতের বেলা এই জঙ্গলে মেয়ে আসলো কোথা থেকে? এই ভেবে আমি একটু এগিয়ে গিয়ে ভালো করে মেয়েটার দিকে তাকিয়ে চমকে উঠলাম। আরে এটা তো সেই মেয়ে যাকে আমি স্বপ্নে দেখি। তাহলে ও একটা পরী। আমি পরীটাকে দেখে কথা বলে উঠলাম। আমি বললাম, এই তুমি? আমার কথায় পরী হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরের দিকে যেতে লাগলো। ও চলে যাচ্ছে দেখে ওকে বললাম, এই শোনো, যেও না, আমার সাথে কথা বলো, কোথায় যাচ্ছ ওদিকে? কিন্তু আমার কথায় পরী দাঁড়ায় না। ও আরো জঙ্গলের গভীরে যেতে থাকে। আমি ওর সাথে গভীরে যেতে থাকি। এভাবে যেতে যেতে আমি পরীকে আর দেখতে পাই না। তখন আমার চোখ পড়ে একটা আলোতে। আমি আলোতে একটু গিয়ে দেখি, একটু আলো না, সেখানে অনেক আলো। জায়গাটা দেখে মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। চারিদিকটা কত সুন্দর করে সাজানো। এই জঙ্গলের ভিতর এরকম বাড়ি আসলো কিভাবে? আমি মুগ্ধ হয়ে বাড়িটার দিকে তাকিয়ে আছি। এমন সময় পেছন থেকে শিবপরি বলে উঠল, কি পুলিশ অফিসার, জঙ্গলের ভিতর বিয়ে বাড়ি থেকে অবাক হচ্ছেন বুঝি? পরীর কথায় আমি পিছনে তাকাতে যাব, তখনই পরী বললেন, এই না, আমার দিকে তাকাবেন না, তাকিয়ে যদি ভয় পান তাহলে? পরীর এমন কথায় আমি মাথা নিচু করে পিছনে ঘুরলাম। ঘুরে পরীকে বললাম, না, আমি ভয় পাবো না, আমার ইচ্ছে আমি বাস্তবে আপনাকে দেখব, এখন তাকাই। আমার কথায় পরী হ্যাঁ উত্তর দেয়। আমি ওনার দিকে তাকালাম। অনেক সুন্দরী উনি। আমি তো আমি তো চোখ ফেরাইতেই পারিনি। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি দেখে পরী বললেন, কি হলো, ভয় পাচ্ছেন না? পরীর কথায় আমি দৃষ্টি সরিয়ে বললাম, না, এত সুন্দর মানুষকে দেখে, এত সুন্দর মানুষকে দেখে কি কেউ ভয় পায়? তখন পরী বললেন, তাহলে ভয়ঙ্কর রূপে আসা উচিত ছিল, তাহলে ভয় পেতেন নিশ্চয়ই। ওনার কথায় আমি বললাম, হ্যাঁ, তখন হয়তো ভয় পেতাম, কিন্তু এখন দেখে মনে হচ্ছে ভয়ের বদলে প্রেমে পড়ে গেলাম। কি কি বলেন? না মানে কিছু না। আচ্ছা একটা কথা বলেন, এই মধ্যে জঙ্গলে বিয়ে বাড়ি আসলো কিভাবে? জঙ্গলে তো হিংস্র প্রাণী আছে, সবাইকে তো খেয়ে ফেলবে। আমার এমন কথাই পরি বললেন, বোকা পুলিশ, এটা মানুষদের বিয়ে না, এটা জিনদের বিয়ে। আমি আপনাকে মায়াজালি ভুলিয়ে এখানে নিয়ে আসছি। এই বিয়ে বাড়িটা সাধারণ মানুষ দেখতে পারবে না, যদি জিনেরা না দেখায়। আমি আপনাকে দেখিয়েছি বলে দেখতে পাচ্ছেন। কি, এটা জিনের বিয়ে? বাবারে কি বলে! এই চলুন চলুন, আমাকে আমার বাইকের কাছে রেখে আসুন, এখানে ভয় করছে, যদি কোনো জিন চলে আসে। আমার কথার জবাবে পুরি বললেন, ভয় পাবেন না, কেউ আসবে না, আমি আছি না, আমি এই বিয়েতে আসছি, ভাবলাম আপনাকে একটু দেখাই, চলুন আমার সাথে গিয়ে খাবার খাবো। কি? ওরে বাবা, না না, আমি পারবো না, জিনদের সাথে বসে খাবার খাবো, ভয়ে তো শেষ হয়ে যাব, আমাকে আমার বাইকের কাছে নিয়ে যান। তখন পরি বললেন, ভীতু পুলিশ একটা, এত ভয় নিয়ে পুলিশের চাকরি করেন কিভাবে? চলুন আমার সাথে চলুন, আপনার বাইকের কাছে নিয়ে যাই।
কথাটা বলে পরি হাঁটতে লাগলেন। তখন আমি ওনার পিছন পিছন হাঁটতে হাঁটতে বললাম, আচ্ছা আপনার নাম কি? আমার নাম আমার নাম ফাইজু। আমি ফাইজু পরি। ওহো, নামটা সুন্দর। আচ্ছা ফাইজু, বললেন না তো আমার স্বপ্নে কেন আসেন? এর তো নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার কথার জবাবে ফাইজু পরি বললেন, কারণ তো নিশ্চয়ই আছে, তবে সেটা এখন বলবো না, পরে জানতে পারবেন। ওই যে আপনার বাইক। যান, কোথায় যাচ্ছেন যান? যাবার আগে একটা কথা, যেখানে যাচ্ছেন ওখানেই কিছু লোক ভালো না, সাবধানে থাকবেন। আর যে মানুষটা মার্ডার হয়েছে উনি ভালো মানুষ। পুরীর কথায় ওনাকে বললাম, আপনি এত কিছু জানলেন কিভাবে? কারণ আমি পুরী, তাই আপনি আসার সময় আমি খোঁজ নিয়ে দেখেছি। এবার যান, রাত গভীর হয়ে গেছে। ওনার কথায় আমি বললাম, কিভাবে যাব, বাইক তো নষ্ট, স্টার্ট হয় না। আরে হবে হবে, তখন তো আমি মায়াজালে ফেলেছি, তাই বাইক স্টার্ট হয়নি। এখন দিন হবে। পুরীর কথায় আমি তাই করলাম। ঠিকই তো, এখন তো বাইক স্টার্ট হলো। বাইক স্টার্ট হওয়ায় আমি পুরীর কাছে বিদায় নিয়ে চলে গেলাম মার্ডার হওয়া ব্যক্তির কাছে। সেখানে গিয়ে দেখলাম একজন মহিলা ও একটা ৮-১০ বছরই মেয়ে কান্না করছে, পাশে কিছু লোক দাঁড়ানো। আমি সেখানে যাওয়ায় ওই মহিলাটাও মেয়েটা আরো জোরে জোরে কান্না করতে লাগলো। তখন মহিলাটা আমাকে বলতে লাগলো, স্যার আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে, আমি ওদের বিচার চাই স্যার। মহিলাটার কথায় আমি আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের জিজ্ঞেস করলাম, এনাকে কে মেরেছে জানো? আমার কথায় কেউ কিচ্ছু বললেন না। সবার একই কথা, আমরা কিছু জানি না। তখন একজন বৃদ্ধা এসে বলল, বাবা এনাকে কে মেরেছে সবাই জানে, কিন্তু ভয়ে কেউ কিছু বলবে না। যিনি মারা গেছেন উনি খুব ভালো মানুষ, উনি আমাদের গ্রামের স্কুল শিক্ষক। ওনাকে কে মেরেছে সেটা কিছুক্ষণ পরে এমনিতে জানতে পারবে। তবে বাবা, আমরা চাই ওনার হত্যাকারীর বিচার হোক। হে বলে ওনাকে আমাকে আরো কিছু কথা বললেন। ওনাদের কথায় আমি থানায় ফোন করলাম আর বড় গাড়ি নিয়ে কয়েকজনকে আসতে বললাম। এদিকে তখন আমার কাছে একজন লোক আসলেন, এসে বললেন, তালুকদার সাহেব আপনাকে ডাকছে, চলুন। ওনার কথায় আমি ওনার সাথে গেলাম তালুকদার বাড়িতে। সেখানে যাওয়ায় দেখলাম ওনাদের উঠানের মধ্যে চেয়ারে বসে আছে তালুকদার সাহেব, পাশে একটু ছেলে বসে, আরো অনেক লোকজন বসে আছে ওখানে। আমি সেখানে যাওয়ায় তালুকদার একজনকে বললেন, স্যারকে একটা চেয়ার দাও। ওনার কথায় একজন চেয়ার দেয়, উনি বললেন, বসুন স্যার। ওনার কথায় আমি বসায় তালুকদার তখন বললেন, আপনার সাথে কিছু কথা ছিল। যে মার্ডার হয়েছে উনি আমাদের স্কুলেরই শিক্ষক, ওই স্কুলে পড়ে আমার ছেলে। আমি এই গ্রামের সব থেকে প্রভাবশালী ব্যক্তি, বুঝতেই পারছেন আমার ছেলে কিভাবে চলাফেরা করবে। যে শিক্ষক মারা গেছে ও অনেকদিন স্কুলে আমার ছেলেকে আঘাত করছিল, কিন্তু সেদিন কিছু বলিনি। এর কিছুদিন পরও আবার আমার ছেলেকে আঘাত করছে। আমার ছেলেকে বারবার আঘাত করায় আমার ছেলেটা রেগে রাতের অন্ধকারে সে শিক্ষককে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আপনাকে মিথ্যে বললাম না, সব সত্যি। বাচ্চা মানুষ একটা ভুল করেই ফেলছে, তাই আপনাকে ডাকলাম একটু কথা বলতে। এই বলে তালুকদার আমাকে ৫ লাখ টাকা দিয়ে বললেন, টাকাটা রাখুন, আর আমার ছেলের বিষয়টা একটু দেখবেন। এটা গ্রাম, শহর থেকে অনেক দূরে, মাস্টারের হত্যার বিচার না হলে কিছু হবে না। তালুকদারের কথায় আমি দাঁড়িয়ে ওনাকে বললাম, আমার সামনে একটু আসুন। আমার কথায় তালুকদার এদিক সেদিক তাকিয়ে চেয়ার থেকে উঠে আমার সামনে এসে দাঁড়ায়, আর তখনই পটাশ করে একটা থাপ্পড় দেই তালুকদারকে। ওনাকে থাপ্পড় দেয়, ওনার লোকেরা চিৎকার দিয়ে আমার দিকে এগিয়ে আসতে গেলে আমি বন্দুকটা বের করে ওদের দিকে ধরে বললাম, আর একটু সামনে এগোবি তো বুক ছেড়ে গুলি বেরিয়ে যাবে। আমার কথা সবাই ভয়ে থেমে গেল। এদিকে ততক্ষণে থানা থেকে গাড়ি ও কয়েকজন পুলিশ আসছে। ওরা এসে আমাকে সালাম দেয়। ওদের বললাম, তালুকদারের ছেলেকে হ্যান্ডকাপ পড়াও ও গাড়িতে তোলো। আমার কথায় ওরা তালুকদারের ছেলেকে ধরে গাড়িতে তুললেন। তখন আমি তালুকদারকে বললাম, মানুষ গড়ার কারিগর একজন শিক্ষক, শিক্ষকের আমাদের অনেক ভালো শিক্ষা দেয়। শিক্ষক বাবার মতো, আর সেই বাবার মতো মানুষটাকে রাগের বশে হত্যা করছে আপনার কুলাঙ্গার ছেলে। আমি সেই শিক্ষকের বিষয়ে খোঁজ নিয়েছি, উনি খুব ভালো, শত ভালো মানুষই ছিলেন। আপনার ছেলে স্কুলে গিয়ে মাস্তানি করে মেয়েদের ডিস্টার্ব করে, বন্ধুদের নিয়ে এই বয়সে সিগারেট খায়, এসব অপরাধে ওকে আঘাত করায় ও শিক্ষককে মেরে ফেললো। এই শিক্ষা দিয়েছেন ছেলেকে? হ্যাঁ, একজন সৎ নিষ্ঠাবান মানুষকে হত্যা করার অপরাধে আপনার ছেলের কঠিন বিচার হবে। কথাটা বলে আমি সেখান থেকে চলে যেতে থাকলে তালুকদার রেগে গিয়ে বলল, দারোগা, তোকে আমি দেখে নেব, আমি তোকে ছাড়বো না বলে দিলাম। ওনার কথায় আমি কিছু না বলে সেই মাস্টার মশাইয়ের লাশের কাছে গেলাম। সেখানে যাওয়ায় বাকি পুলিশেরা বললেন, স্যার লাশটাকে কি গাড়িতে তুলবো, পোস্টমর্টম করতে হতে পারে। ওদের কথায় আমি বললাম, না,
তার আর দরকার হবে না। একজন নিরীহ গরিব মানুষকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে, মরার পর ওনার শরীর কেটে আর ওনাকে অসম্মান করতে চায় না, এতে ওদের অনেক ঝামেলা হবে, থানা অনেক দূরে। এই বলে আশেপাশে সবাইকে বললাম তালুকদারের ছেলেকে ধরে নিয়ে গেলাম, ওর শাস্তি হবে। আজ থেকে কেউ তালুকদারকে ভয় পাবেন না, মনে রাখবেন উনি একাই আপনারা অনেক, আপনারা মাস্টার মশাইয়ের জানাজা পড়িয়ে কবর দিন। এই বলেই আমি শেষ রাতের দিকে থানার দিকে আসতে লাগলাম আমার বাইক নিয়ে। গাড়িতে করে তালুকদারের ছেলেকে সবার সাথে আগেই পাঠিয়ে দিয়েছি। আমি আসার সময় যখন ওই জঙ্গলের কাছে আসি তখন হঠাৎ আমার সামনে একটা গাছ পড়ে যায় রাস্তায়। গাছটা পড়ায় রাস্তার চলাচল বন্ধ হয়, এরকম হওয়ায় আমি মনে করি ফাইজুপুরি মনে হয় এরকম করেছে। এই ভেবে আমি গাড়ি থেকে নামায় আমাকে ঘিরে ধরে তালুকদারের লোকজন, সবার হাতে লাঠি ও ছুরি, আমাকে ঘিরে ধরছে। ওদের দেখে যে পালাবো বা নিজের বন্দুকটা বের করবো সেই সুযোগটাও নেই। এমন অবস্থায় ওরা আমাকে বললেন, আমাদের তালুকদারের ছেলেকে অ্যারেস্ট করা, আবার তালুকদারের গায়ে হাত তোলা, আজকে তোর মৃত্যু নিশ্চিত। কথাটা বলে সবাই আমাকে আঘাত করবে এমন একটা সময় সবাই কেমন পিছিয়ে গেল, আর তখনই মনে হলো অদৃশ্য কেউ এসে ওদের চড় থাপ্পড় মারছে। এরকম অবস্থায় বেশ চড় থাপ্পড় খাওয়ার পর ওরা ভয়ে পালিয়ে গেল। ওরা ভয়ে পালিয়ে যাওয়ার পর আমার সামনে আসলেন ফাইজুপুরি। পুরি এসে বললেন, কি পুলিশ, আমি না আসলে তো আজকে তুমি শেষ হতা, তালুকদারের লোক মেরে ফেলতো তোমাকে। পুরীর কথায় ওর দিকে তাকিয়ে বললাম, ফাইজু অনেক ধন্যবাদ তোমাকে, আসলে তুমি না আসলে যে কি হতো। তখন ফাইজু পুরি বললেন, চলো যেতে যেতে কথা বলি। এ বলে দুজনে কথা বলছি আর হাঁটছি। আমরা কথা বলার এক ফাঁকে ফাইজুকে বললাম, তুমি কোথায় থাকো? আমার কথার জবাবে ফাইজু বললেন, থাকি এই জঙ্গলের আশেপাশে কোথাও। আমি তো পড়ি কোনো মানুষ না যে থাকার জন্য ঘর বাড়ি লাগবে। ওর এমন কথা শুনে আমি মাথা নাড়িয়ে বললাম, এটা ঠিক বলেছ। আচ্ছা বললাম না তো কি কারণে তুমি আমার স্বপ্নে বা বাস্তবে আসো, কি কারণে, ভালোভাবে কথা বলো। আমার কথায় ফাইজু বললেন, সত্যিটা বলবো নাকি মিথ্যা? সত্যিটা বলো। মিথ্যা কেন বলবা বলো? আমার কথায় ফাইজু আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আমি তোমাকে ঠিক সেদিন থেকে পছন্দ করি যেদিন তুমি আমার ভাইয়ের উপকার করেছ। তোমার ভাইয়ের উপকার করেছি? কখন করলাম? আমার কথায় ফাইজুপুরি বললেন, মনে করে দেখো, আজ থেকে 1-1.5 মাস আগে এক ঝড় বৃষ্টির রাতে তুমি কোথা থেকে জানি ফিরলে। তখন হঠাৎ তোমার সামনে একটা আহত সাপ চলে আসে। তুমি সেই সাপটার উপর দিয়ে গাড়ি না চালিয়ে একটা লাঠি দিয়ে সাপটাকে ভালো একটা জায়গায় রেখে যাও। পরীর কথায় আমি একটু খেয়াল করি, বলি, হ্যাঁ হ্যাঁ, তুমি কিভাবে জানলা? তখন ফাইজু বললেন, ওই সাপটা ছিল আমার ভাই, আমার মা বাবা কেউ নেই, আমিও আমার ভাই ছাড়া কেউ নেই আমাদের। সেদিন রাতে সাপরূপে চলাফেরা করছিলাম আমিও আমার ভাই। ঝড় বৃষ্টির রাত ছিল, হঠাৎ একটা গাছ ভেঙে পড়ে আমার ভাই সরে দেয়। তখন সাপরূপে থাকায় সরে যেতে পারেনি, গাছের উপর ভেঙে পড়ায় ও অনেক অসুস্থ হয়। তারপর আমরা দুজন রাস্তা পার হবার সময় আমার ভাই তোমার গাড়ির সামনে এসে পড়ে, আর তুমি ওকে না মেরে ভালো জায়গায় রাখো। তোমার ওই ব্যবহারে আমি অনেক খুশি হই, আর সেদিন থেকে তোমার পিছু নেই। তুমি আমাকে দেখে ভয় পেতে পারো বলে তোমার স্বপ্নে আসি। ফাইজুপুরীর কথায় আমি বেশ অবাক হই। তাহলে এই ঘটনা? তখন আমি ফাইজুকে বলি, তোমার ভাই এখন ভালো আছে তো? কোথায় ও? তখন ফাইজু বললেন, হ্যাঁ ভালো আছে, ও এখন জিন যাচ্ছে, চলো একটু পর সকাল হয়ে যাবে। পরীর কথায় আমি কথা না বাড়িয়ে চলে গেলাম থানায়। সারা রাত ঘুমাতে পারিনি, তাই থানায় হাজিরা দিয়ে চলে গেলাম বাসায় গিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম বিকেলের দিকে। ঘুম থেকে উঠে দেখি ফাইজু আমার পাশে বসে। ওকে দেখে চমকে গিয়ে বললাম, আরে তুমি এখানে আমার ঘরে বসে আছো কেন? আমার কথার জবাবে ফাইজু বললেন, না জানা কথাটা জানতে আসছি। না জানা কথা? সেটা আবার কি, কি জানতে চাও? তখন ফাইজু বললেন, তখন আমি তো আমার মনের কথা তোমাকে খুলে বলেছি, তোমাকে আমার পছন্দ, তোমাকে ভালো লাগে, ভালোবাসি। আমার কথার উত্তর তো তখন দাওনি। আমার কথার উত্তর কি হ্যাঁ হবে নাকি না ধরে নিব? ফাইজুর কথায় আমি ওর দিকে তাকিয়ে বললাম, যার চোখের দিকে তাকালে চোখ ফেরাতে পারি না, যে আমার সামনে আসলে শুধু তাকে দেখতে ইচ্ছে করে, যার সাথে কথা বললে আমার অনেক ভালো লাগে, তাকে ভালো না বেশি কি পারি? আমিও তোমার মায়ায় ও ভালোবাসে পড়ে গেছি ফাইজু। আমার কথায় ফাইজু অনেক খুশি হলেন। এদিকে তখনই দরজায় ঠকঠক আওয়াজ করে বাড়িওয়ালা চাচা ডাকতে লাগলেন। ওনার ডাক শুনে চলে গেলেন ফাইজুপুরি। ও চলে যাও আমি দরজা খুলে দিলাম।
তখন বাড়িওয়ালা চাচা বললেন, বাবা নিশাদ, এই মাসের ভাড়াটা তো দাওনি। তুমি ছুটিতে বাড়িতে গিয়েছিলে, তাই দেয়া হয়নি। তুমি এখন ভাড়াটা দিবা নাকি পরে আসবো? না না চাচা, এখন দিচ্ছি, আপনি বসুন না। কথাটা বলে ওনাকে বাসা ভাড়ার টাকা দেয়ায় উনি চলে গেলেন। উনি চলে যাবার পর আমি দরজা লাগিয়ে দিলাম, ভাবলাম ফাইজুপুরি আসবে, কিন্তু ফাইজুপুরি আর আসলো না। ফাইজু না আসায় বিকেলের দিকে আবার থানায় গেলাম। থানায় গিয়ে রাতের দিকে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর রাতের খাবার শেষে শুয়ে শুয়ে ফাইজুপুরির অপেক্ষা করতে লাগলাম। ফাইজুর অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে যাই জানি না। আমি ঘুমানোর এক সময় হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা শোঁ আওয়াজে। আওয়াজটা পেয়ে আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখি। আমি দেখি আমার বুকের উপর একটা বিশাল সাপ। সাপটার চোখগুলো রক্তের মতো লাল। সাপটা আমার বুকের উপর বসে আমার দিকে ফনা তুলে আছে। এমন অবস্থায় না দিতে পারছি চিৎকার, না পারছি নড়তে। আমি নড়াচড়া বা কথা বললে আমাকে ছোবল দিবে। আমি ভয়ে চুপ হয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করছি। এমন সময় সেই সাপটা আস্তে আস্তে আমার শরীর থেকে নেমে একটু দূরে গিয়ে হঠাৎ করে তার রূপ পরিবর্তন করলেন। সাপটার রূপ পরিবর্তন করায় আমি যেন পাথর হয়ে গেছি ওর ভয়ঙ্কর চেহারা দেখে। আমি দেখি সাপটা একটা ভয়ঙ্কর কঙ্কালের রূপ নিলেন। হাত পা মুখে শরীরের কোথাও মাংস নেই, একদম কঙ্কাল। কিন্তু অবাক করা বিষয় হলো ও আমার দিকে তাকিয়ে হাসছে। এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি ভয় প্রচন্ড চিৎকার দিই। আমি একটা প্রচন্ড ভয় চিৎকার দিই। চিৎকার দিয়ে এক দৌড়ে দরজার কাছে দরজা খুলে গিয়ে দাঁড়াই। এদিকে তখনই সে ভয়ঙ্কর অবয়বটা বাতাসে মিশে যায়। আমার চিৎকারে তখন বাড়িওয়ালা দৌড়ে চলে আসে। উনি এসে আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। ওনার কথা জবাবে কি বলবো বুঝতে পারছি না। একজন পুলিশ হয়ে যদি বলি জিন ভূতে ভয় পাইছি, তাহলে বিষয়টা কেমন দেখায়, তাই ওনাকে বলি, না মানে চাচা, আমি হঠাৎ করে টিকটিকি এসে গায়ে পড়ছে তো, তাই ভয় পেয়েছি, আপনি চান ঘুমান। কথাটা বলে ভয়ে ভয়ে রুমে আসলাম। রুমে সে লাইটটা জ্বালিয়ে বসে রইলাম বিছানায়। ঘুমাতে পারছি না ভয়ে। তখনও ভয়ে শরীরের লোম দাঁড়িয়েছিল। আমি তখন ফাইজুপুরিকে স্মরণ করছিলাম। ভয়ে ঘুমানোর সাহস হয়নি। আমি ফাইজুপুরির জন্য অপেক্ষা করতে করতে ও গভীর রাতের দিকে আসে। ও আসায় আমি ভয়ে ভয়ে ওকে সব খুলে বলি। সব শুনে ফাইজু আমাকে সাহস দিয়ে বলে, তুমি ভয় পেও না, আমি খোঁজ নিয়ে দেখছি কে করেছে এমনটা আর কেন। কথাটা বলে চলে যায় ফাইজুপুরি। ও চলে যাবার পর আমি অপেক্ষা করতে থাকি। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ফাইজু আবার ফিরে আসে। ফাইজু আসায় ওকে বলি, ফাইজু, তুমি কি কিছু জানতে পেরেছ? কি করেছে এমনটা? আমার কথায় ফাইজু বলেন, ওটা একটু দুষ্টু চেন, তোমাকে ভয় দেখিয়েছিল। তুমি এটা নিয়ে ভয় পেও না, আর এমনটা হবে না। ফাইজুর কথায় একটু সাহস পেয়ে বললাম, তাই যেন হয়। তুমি আমার পাশে থাকো, সকাল হলে তখন যেও। ঠিক আছে, তাই করব, তুমি ঘুমাও, আমি তোমার পাশেই আছি। ফাইজুপুরির কথায় আমি ঘুমালাম। ঘুম থেকে উঠলাম সকালে। সকালে উঠে দেখি তখনও ফাইজু আমার পাশে বসে আছে। ওকে দেখে বললাম, ফাইজু, তুমি এখনো আমার পাশে বসে আছো? ভোরবেলায় চলে যেতে তোমার কষ্ট হয়নি বুঝি? আমার কথায় ফাইজু আমার কপালে হাত বুলিয়ে দিয়ে বললেন, ভালোবাসার মানুষের জন্য এরকম হাজার কষ্ট সহ্য করতে হয়। তুমি আমার ভালোবাসা, তোমার কষ্ট হোক আমি কি চাইবো? তুমি ভয় পেয়ে পেতে পারো, ভয় পেয়ে পেতে পারো বলে আমি তোমাকে পাহারা দিচ্ছিলাম। ফাইজুর এমন কথাই ওর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল। তখন ফাইজুর হাতটা ধরে বললাম, জানো, এই অল্প সময় তোমার অনেক মায়ায় ও ভালোবাসায় পড়ে গেছি আমি। তুমি কখন আমাকে ছেড়ে যেও না। আমার কথায় ফাইজু বললেন, কখনো ছেড়ে যাব না। এখন পুলিশ মশাই, আপনি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে থানায় যান। ফাইজুর কথায় আমি তাই করলাম। হাত মুখ ধুয়ে দুজন মিলে খাবার খেলাম। খাবার শেষে ওকে বললাম, ফাইজু, আমি আসছি, ডিউটি থেকে রাতে ফিরবো, তুমি এসো কিন্তু। আমার কথায় ফাইজু মাথা নাড়িয়ে চলে গেলেন। এদিকে আমিও চলে গেলাম থানায়। থানায় যাবার পর একজন কনস্টেবল বললেন, স্যার, এক জায়গায় যেতে হবে, জমি জমা নিয়ে দুই পক্ষের অনেক মারামারি হয়েছে, কয়েকজন আহত হয়েছে, সেখান থেকে লোক আসছিল থানায়। ওর কথায় আমি বললাম, তাহলে তো যেতে হবে, কিন্তু এখন না, বিকালে, এখন থানার বাকি কাজগুলো করতে হবে। এ বলে থানার কিছু কাজ ছিল, ওগুলো করছিলাম। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হওয়ায় আমি কনস্টেবলকে বললাম, তোমরা গাড়ি নিয়ে যাও, আমি বাইকে আসছি। আমার কথায় দু তিনজন গাড়ি নিয়ে রওনা করলেন। আমিও ওদের সাথে সাথে যেতে লাগলাম। এভাবে প্রায় 30-40 মিনিট পর আমরা পৌঁছে গেলাম সেই গ্রামে। সেখানে যাবার পর দেখলাম অনেক মানুষজন। আমাকে দেখে অনেকে আমার কাছে এসে বলল, স্যার, আপনি আসছেন, দয়া করে সঠিক বিচার করুন, ওরা আমাদের অন্যায়ভাবে অনেক মারে। ওদের কথাই জিজ্ঞেস করলাম,
বলেন তো ঘটনা কি? তখন সবাই আমাকে বললেন, স্যার, আমরা এই গ্রামের অসহায় গরিব মানুষ। আমাদের এই গ্রামের ওই দিকেই 2-3 জন নেতা আছে, ওরা প্রভাবশালী মানুষ। ওদের জ্বালায় আমরা গ্রামে থাকতে পারি না। এক তো নেতাগিরি করে, অন্যায়ভাবে সবার উপর অত্যাচার করে, তার উপর মাদক বিক্রি করে গ্রামের যুবক ছেলেদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এইসব বিষয়ে আমরা ওদের সাবধান করায় আমাদের অন্যায়ভাবে অনেক আঘাত করে, আমরা অনেক আহত হই। আহত হয়ে আমাদের মধ্যে একজন গিয়ে থানায় রিপোর্ট করে। ওদের কথা শুনে আমি চলে যাই সেই নেতার কাছে। ওদের কাছে যাওয়ায় ওরা আমাকে নেতাগিরি দেখায়। ওদের নেতাগিরি দেখে ওদের বললাম, আপনারা কি জানেন না যে কোনো সরকারি চাকরির সময় শপথ বাক্য পাঠ করানো হয়? আমরা সবাই কিন্তু তখন শপথ করি চাকরির জীবনে কখনো অন্যায় করব না, বিপদে মানুষের পাশে থাকবো। আমি জানি শপথ করার পরেও অনেকে এটা রাখে না, কিন্তু আমি রাজি। আমি আমার চাকরি জীবনে অন্যায়ের সামনে মাথা নত করবো না। আমাদের নেতাগিরি অন্য কাউকে গিয়ে দেখান আপনাদের। আমি চাই না এই গ্রামে দ্বিতীয় আসতে চাই না কোনো ঝামেলা হোক। তাই প্রথমবারের মতো সাবধান করে গেলাম, এরপর আর সাবধান করব না। কপাল বরাবর গুলি করে পরপারে পাঠিয়ে দিব। এ বলে আবারও ফিরে আসলাম অসহায় মানুষদের কাছে। সেখানে এসে ওদের বললাম আমি ওদের সাথে কথা বলছি, আশা করি আজকের পর থেকে ওরা নেতাগিরি করবে না, মাদক বিক্রি করবে না। আমার কথায় সবাই অনেক খুশি হলেন। তখন একজন আমাকে বললেন, স্যার, জানি না আপনাদের কথাটা বলা ঠিক হবে কি না, তবুও বিপদে পড়ে বলতে হচ্ছে। এই যে আমাদের আমাদের গ্রামটা, এটা শহর থেকে দূরে। শুধু শহর না, এখানকার মেম্বার চেয়ারম্যানের বাড়িও দূরে ওই গ্রামে। আমাদের গ্রামে ঢোকার সময় ছোট একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটা এখন নেই। ওখানে মাটি দিয়ে ভরাট করা। ওই ব্রিজটা না থাকার কারণে আমার গ্রাম বৃষ্টির সময় ঢুকে যায়, পানি উঠে যায়। এই বিষয়ে অনেকবার চেয়ারম্যান ও মেম্বারকে জানালে ওরা শুধু বলে বাজেট আসলে তারপর। শুধু এভাবে বলে কাজ আর করে না, কাজ আর হয় না। স্যার, আপনার কাছে দাবি করছি না, অনুরোধ করছি, যদি ওই ব্রিজটা একটু করে দিতেন। ওনার কথায় আমি বললাম, দেখুন, ব্রিজ বা রাস্তাঘাট করার দায়িত্ব সরকারের, এগুলো বাজেট হয়ে আসে। আমি পুলিশ হলেও সেরকম টাকাওয়ালা মানুষ না, তবুও আপনারা আমার কাছে যে আবদার করেছেন আমি এটা রাখবো। আমার সাধ্য মতন আমি আপনাদের এই ব্রিজটা করে দিব। খুশি তো আপনারা? আমার কথায় সবাই অনেক খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলেন। ওদের এই আনন্দ দেখে আমার চোখে পানি চলে আসছিল। যাই হোক, পরে ওদের কাছে বিদায় নিলাম। এদিকে তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসছে। রাত হওয়ায় আমার সাথে যাওয়া কনস্টেবলদের বললাম, তোমরা গাড়ি নিয়ে যাও, আমি একটু পরে আসছি। ওরা আমার সাথে থাকলে ফাইজু আমার সামনে আসবে না, কথাও বলবে না। আমার কথায় ওরা গাড়ি নিয়ে আগে চলে গেল। এদিকে কিছুক্ষণ পরে আমিও আমার বাইক নিয়ে আসতে লাগলাম। এভাবে বেশ কিছু দূর আসার পর একটা জায়গায় হঠাৎ বাইকটা দাঁড় করাই, কারণ না আমার সামনে রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছে একটা ঘোড়া যাতে দেখে বাইকের হর্ন দিলাম, কিন্তু কোনো লাভ হলো না। ঘোড়াটা রাস্তা থেকে সরছিল না। এমন অবস্থায় আমি বাইক থেকে নেমে ফোনের লাইটটা জ্বালিয়ে ঘোড়াটাকে ভয় দেখাচ্ছিলাম যেন রাস্তা থেকে সরে যায়, কিন্তু না, ঘোড়াটা তো সরে না। এমন অবস্থায় পিছন থেকে একটা আওয়াজ পেলাম, কুকুরের আওয়াজ। আমি আওয়াজটা পেয়ে পিছনে তাকাতেই চমকে উঠলাম, কারণ আমার পিছনে 3-4টা কালো কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরগুলোর সাইজ সাধারণ কুকুরের থেকে অনেক বড়। সবগুলোকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। এমন সময় কি করব বুঝতে পারছি না। ফোনের লাইটটা কুকুরগুলোর দিকে ধরায় কুকুরগুলো আওয়াজ করতে লাগলেন আর একটু পিছিয়ে গেলেন। ওরা একটু পিছিয়ে যাওয়ায় আমি এক দৌড়ে বাইকের উপরে উঠলাম। উঠে বাইক স্টার্ট করব, কিন্তু বাইক তো স্টার্ট হয় না। কি একটা বিপদ! বাইক তো ভালো ছিল, নষ্ট না, তাহলে এমন হচ্ছে কেন? বাইক স্টার্ট করার অনেক চেষ্টা করেও যখন কোনো লাভ হচ্ছে না, ওদিকে তখন কুকুরগুলো আওয়াজ করতে করতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এমন সময় আশপাশের গাছগুলো নড়াচড়া করে। আমার পিছনে কেউ এসে দাঁড়ালো, আর কেউ একজন পিছন থেকে আমার কাঁধে হাত রাখলো। পিছনে কেউ এসে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রাখায় সেখানে থাকা ঘোড়া ও কুকুরগুলো হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। ওগুলো ভ্যানিশ হওয়ায় আমি বুঝতে পারলাম ফাইজু আসছে, নিশ্চয়ই ফাইজু আসছে। এটা ভেবে বললাম, ফাইজু তুমি আসছো মনে হয়, তাই না? এইভাবে পিছনে তাকাতেই বুক ধুকপুক করে উঠলো, কারণ আমার পিছনে ফাইজু পড়ি না, ভয়ঙ্কর দেখতে একজন বৃদ্ধা মহিলা। ওনার চুলগুলো একদম পাকা, চোখের জায়গায় চোখ নেই, ঘন কালো, আর মুখটা দেখলেই মনে হয় ঘা হয়েছে। দাঁতগুলো কেমন ভয়ঙ্কর। এইরকম একজন ভয়ঙ্কর মহিলাকে দেখে চিৎকার দিতে যাব, তখনই উনি ওনার একটা হাত দিয়ে আমার গলা চেপে শুনে তুলে ফেলে। আমার গলা চেপে শুনে তোলায় আমি ছটফট করতে থাকি। না পারছিলাম চিৎকার করতে, না পারছিলাম
ওনার হাত থেকে আমাকে ছাড়াতে। তখন মনে হচ্ছিল এই বুঝি মারা যাব। এমন সময় দূরে একটা আলো দেখলাম, মনে হলো কেউ লাইট নিয়ে আসছে এদিকে। এমন অবস্থা দেখে সেই ভয়ঙ্কর মহিলা আমাকে শূন্য থেকে একটা গাছের গোড়ায় আছাড় দিয়ে ফেলে বাতাসে মিশে গেল। উনি আমায় ফেলে দেয়ার একটু পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান যখন ফেরে তখন আমি নিজেকে আমার ঘরে দেখতে পারি। নিজেকে ঘরে দেখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে ভাবি, আরে আমি ঘরে আসলাম কিভাবে? পরে ভাবলাম হয়তো ওই লোকটা আমাকে রেখে গেছে, যে লোকটা আমি জ্ঞান হারানোর সময় আসছিল ওদিক দিয়ে। সেই ভয়ঙ্কর মহিলাটা আমাকে শূন্য থেকে ফেলে দেয়ায় অনেক ব্যথা পেয়েছিলাম, শরীরে অনেক ব্যথা করছে। এমন অবস্থায় কষ্ট করে উঠে রুমের লাইটটা অন করলাম, কিন্তু লাইট অন হয় না কেন? লাইট অন না হওয়ায় ভাবলাম কারেন্ট নেই। এভাবে পেছনে ঘুরতে দেখলাম সেই ভয়ঙ্কর মহিলাটা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ওর রক্তমাখা মুখে একটা হাসি দিলেন আর বললেন, তুই মরবি, তোকে আমি মারবো। ওর এরকম ভয়ঙ্কর হাসি দেখে আমি আবারও জ্ঞান হারিয়ে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি যে আমি হাসপাতালে। আমার পাশে কনস্টেবল রহিম ভাই ও আরো দুজন দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফেরায় রহিম ভাই বলেন, স্যার আপনার কি হয়েছিল? কালকে ওই গ্রামে গেলেন, তারপর আমাদের বললেন তোমরা যাও, আমি আসছি। আপনার কথায় আমরা চলে আসি থানায়, কিন্তু আপনি তো আসেন না। আপনি না আসায় আমরা একটু চিন্তিত হয়ে আপনার পাশের খোঁজ করতে যাই। সেখানে গিয়ে দেখি আপনি জ্ঞান হারিয়ে পড়ে আছেন। আপনার কি হয়েছে স্যার? ওদের কথায় আমি কিছু না বলে চুপ করে থাকি। ওদের শুধু এটুকু বলি, পরে শুনবে। আমার শরীর খারাপ, ডাক্তার কি বলছে বাসায় যেতে পারবো তো? হ্যাঁ স্যার যেতে পারবেন। ডাক্তার বলছে জ্ঞান ফিরলে বাসায় যেতে পারবেন। ওদের কথায় আমি বাসায় আসতে চাইলে ওরা আমাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসে আমি ওদের বলি, তোমরা স্যারকে বলো আমি একটু অসুস্থ, কালকের দিনটা থানায় আসতে পারবো না, আর কোনো দরকার হলে তোমাদের কল করবো, এসো। আমার কথায় ওরা চলে গেল। এদিকে আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আচ্ছা কাল আমার সাথে এত কিছু ঘটলো, ফাইজুপুরি কই ছিল? ও আসলো না কেন? তাহলে কি আমাকে ভয় দেখানোর পিছনে ফাইজুপুরির কোনো হাত আছে? এটা ভেবে ফাইজুকে স্মরণ করলাম। আমার স্মরণে ফাইজু আসলে ওকে বললাম, কই ছিলা তুমি? জানো কাল রাতে আমার সাথে কি ঘটেছে? আমি তো কাল পাড়েই যাচ্ছিলাম, আল্লাহর রহমতে বেঁচে গেছি। কই ছিলে তুমি? কই ছিলা বলো? আমার কথায় ফাইজু অবাক করা একটা কথা বললেন। ফাইজু বললেন, নিশাদ আমাকে আটকে রাখা হয়েছিল। তোমাকে যে ভয় দেখাতে আসছিল ও অনেক ভয়ঙ্কর শক্তিশালী একটা পেতনি। ওই পেতনি আমাকে আটকে রেখে তোমাকে ভয় দেখাতে আসছে। নিশাদ, একটা অবাক করা বিষয় হলো তোমার কোনো আত্মীয় তোমার উপর জাদু টোনা করে ওই পেতনিটাকে তোমার উপর পাঠিয়েছে। এখন তোমার সামনে অনেক বিপদ। কি? ফাইজু বলে কি? বলো কি ফাইজু? আমাকে জাদু টোনা মানে কালো জাদু করছে? মানে কি করেছে এসব? আমার কথার জবাবে ফাইজু মাথা নিচু করে রাখলেন। তখন আমি আবারও বললাম, বলো কে করেছে এমনটা? তখন ফাইজু বললেন, কে করছে বুঝো না? কাকে বিয়ে করতে চেয়ে করনি? তোমার খালাতো বোন ও খালা, ওরাই রাগের মাথায় এসে করছে। ফাইজুর কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। খালাও খালাতো বোন এটা করতে পারলো? আমাকে ওরা কালো জাদু করছে বিশ্বাসই হচ্ছে না। এমন সময় ফাইজু বললেন, জানি বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই সত্যি। ওর কথায় ওকে বললাম, এখন কি করবো ফাইজু? আমি কি মা বাবাকে জানাবো বিষয়টা, নাকি কোনো কবিরাজের কাছে যাব? আমার কথা শুনে ফাইজু বললেন, না এখন জানার দরকার নেই, আমি বিষয়টা দেখি কি করা যায়, তারপর বাড়িতে জানাবা। আগে তুমি সুস্থ হও। ফাইজুর কথায় তাই করলাম। বিষয়টা বাড়িতে না জানিয়ে সুস্থ হওয়ার অপেক্ষা করছিলাম। আমার শরীর খারাপ, রাত হলে ভয়ঙ্কর সমস্যা হয়, তাই কনস্টেবল রহিম ভাইকে বলি উনি যেন রাত্রেবেলা আমার সাথে ঘুমায় দু একদিন। আমার কথায় রহিম ভাই তাই করে, রাত্রেবেলা আমার সাথে ঘুমায়। এভাবে দু একদিন চলে যাবার পর আমি আল্লাহর রহমতে সুস্থ হই। আমি সুস্থ হওয়ার পর আবার ডিউটিতে জয়েন করি। এদিকে রাত্রেবেলা রহিম ভাই আমার সাথে থাকার সময় বাস্তবে কিছু না ঘটলেও স্বপ্নের মধ্যে ঠিকই ভয় পেতাম। আমি সুস্থ হবার পর একদিন রাতের ঘটনা, আমি ডিউটি থেকে 9টার দিকে বাসায় যাচ্ছিলাম, তখন ফাইজু পরি অদৃশ্যভাবে আমার কাছে আসে। ওকে শুধু আমি দেখতে পেতাম, আর কেউ দেখত না। ফাইজু আসায় ওকে বললাম, আরে ফাইজু তুমি তুমি তো এইভাবে কখনো আসো না। তখন ফাইজু বললেন, কেন আসতে মানা বুঝি? আসলাম, ভাবলাম গল্প করতে করতে চাই। ফাইজুর কথায় ওকে বললাম, ওহো এই কথা, চলো। তখন দুজনে কথা বলতে বলতে বাসার দিকে যাচ্ছিলাম। আমরা বাসার দিকে যাবার সময় হঠাৎ পিছনে একটা আওয়াজ পেয়ে ঘুরে তাকাই।
আমি পিছনে তাকিয়ে দেখি একজন বৃদ্ধা মহিলা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে। উনি অ্যাক্সিডেন্ট করার সময় আমি দৌড়ে যাই ওনার কাছে। ওনার কাছে যাবার পর দেখি খুব খারাপ অবস্থা ওনার। বৃদ্ধা মহিলার অবস্থা খারাপ দেখে ওনাকে একটা গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে যাবার পর ডাক্তার ওনাকে দেখলেন। ওনাকে দেখে প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে আমাকে বললেন, স্যার আপনি রোগীর কি হন? উনি অ্যাক্সিডেন্ট করার ফলে অনেক রক্ত খনন হয়, এখন ওনাকে রক্ত দিতে হবে। ডাক্তারের কথায় আমি তখন কাউকে না পেয়ে নিজের রক্ত দেওয়ার কথা বলি, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ায় মহিলার সাথে আমার রক্তের গ্রুপ মিল আছে। আমি রাজি হওয়ায় ডাক্তার আমার রক্ত নেন। রক্ত নেওয়ার শেষে আমি সেখানে শুয়ে কিছুক্ষণ রেস্ট করছিলাম। এমন সময় দুটো মেয়ে আসে সেখানে। ওরা আসায় জানতে পারি অ্যাক্সিডেন্ট হওয়া বৃদ্ধা মহিলাটা ওদের মা। ওদের বাবা মা দুজনের মধ্যে বাবা নেই, মাই আছেন। মা এই বয়সে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায়। এদিকে আমি হাসপাতালে নিয়ে আসায় ও রক্ত দেয়। বৃদ্ধার মেয়ে দুটো আমাকে অনেক ধন্যবাদ দেয় আর কান্না করে বলে, স্যার আমাদের তো বাবা নেই, মা কষ্ট করে সংসার চালায়, আপনি আজ আমাদের যে উপকার করলেন এটা কখনো ভুলবো না, আপনার জন্য সব সময় দোয়া রইল স্যার। ওদের কথায় আমি বললাম, দোয়া করো আমার জন্য, আর তোমার মায়ের যত্ন নিও, কেমন? কথাটা বলে ডাক্তারের কাছে যাই আর ওই মহিলার চিকিৎসার সমস্ত টাকা দিয়ে হাসপাতাল থেকে বাড়ি থেকে রওনা করি। এমন সময় আবারও ফাইজু আমার কাছে আসে আর বলে, তুমি নিজেই তো অসুস্থ, এখনো পুরোপুরি সুস্থ হওনি, তুমি ওনাকে রক্ত দিলা? ফাইজুর কথার জবাবে ওকে বললাম, কি করব বলো, মানুষের বিপদ দেখলে সাহায্য করতে ইচ্ছে করে, এটা তো আমাদের দায়িত্ব, তাই না? রক্ত দিয়েছি তাতে কি, ধীরে ধীরে ঠিক সুস্থ হয়ে যাব। আমার কথায় ফাইজু মাথা নাড়িয়ে বললেন, তাই যেন হয়। আচ্ছা তোমার বাসা চলে আসছে, তুমি বাসায় যাও, আমি কিছুক্ষণ পর আসবো তোমার কাছে। কথাটা বলে ও চলে গেলেন। এদিকে আমিও চলে গেলাম বাসায়। বাসায় গিয়ে গোসল করে দেখলাম আমার রান্না বান্না করার খালা বসে আছে। উনি বসে আছে দেখে জিজ্ঞেস করলাম, খালা এখনো বাসায় যাননি? হ্যাঁ, আপনি তো রান্না করে রেখে চলে যান। আমার কথায় খালা বললেন, তুমি তো অসুস্থ, ভাবলাম কোনো সমস্যা হয় কি না, তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। খালার কথায় আমি খুশি হয়ে বললাম, না খালা, আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, আপনি বাসায় চলে যান। আমার কথায় উনি বললেন, ঠিক আছে, তুমি খাবার খেয়ে নিও, কেমন? কথাটা বলে উনি চলে যাবায় আমি আবার খাবার খেয়ে নিলাম। খাবার শেষে রুমে গিয়ে শুয়ে শুয়ে ফোন টিপছিলাম আর ফাইজুর জন্য অপেক্ষা করছিলাম। ফাইজুর জন্য অনেক অপেক্ষা করার পর ফাইজু আসে না। এদিকে আমি জেগে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছি জানি না। আমি ঘুমানোর কিছুক্ষণ পর ফাইজুর ডাকে ঘুম ভেঙে যায় আমার। আমার ঘুম ভেঙে যেতে দেখি আমি আমার ঘরে নেই, অন্য একটা জায়গায়। ফাইজু আমার থেকে একটু দূরে বসে। আমার ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে ফাইজু বলে, তোমাকে জিন রাজ্যে নিয়ে আসছি, তুমি ভয় পেও না, আবার আবার রেখে আসবো না। ফাইজুর কথায় চারিদিকে তাকালাম। অনেক সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা জীবনে প্রথম দেখলাম। সুন্দর জায়গাটা দেখে আমি খুশি হয়ে ফাইজুর দিকে তাকালাম, কিন্তু তখন ফাইজুর মন খারাপ ছিল। ওর মন খারাপ দেখে বললাম, ফাইজু এই তোমার কি মন খারাপ? আমার কথায় ফাইজু বললেন, না তেমন কিছুই না। এই বলে ফাইজু আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা নিশাদ, তুমি কি সত্যি আমাকে মন থেকে ভালোবাসো? ফাইজুর এমন কথায় ওর দিকে তাকিয়ে বললাম, মানে কি, তোমার কি মনে হয় আমি অভিনয় করি? না, আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি। আমার কথা শুনে ফাইজু কান্না করতে করতে বললেন, আমাকে মাফ করে দাও, তুমি আমার সাথে অভিনয় না করলেও আমি তোমার সাথে অভিনয় করছি। আমি এতদিন তোমার সাথে ভালোবাসার অভিনয় করছি। মানে ফাইজু কি বলছো এসব? তুমি আমার সাথে মজা করছো তাই না? আমার কথা শুনে ফাইজু বললেন, না নিশাদ, আমি কোনো মজা করছি না, সব সত্যি। আমি তোমাকে বলছি না তুমি সাপরূপে থাকা আমার ভাইয়ের উপকার করার পর থেকে তোমাকে আমার ভালো লাগে, তোমাকে পছন্দ করি। আসলে সব মিথ্যা ছিল। তুমি যে সাপটাকে বাঁচিয়েছিলে ওটা আমার ভাই ছিল না, নর্মাল সাপ ছিল। তাহলে তুমি আমাকে মিথ্যা বলছিলা কেন? কেন বলছিলা তোমার ভাইকে ও উপকার করার জন্য আমাকে ভালো লাগছে, ভালোবাসো? তাহলে কেন কেন আমার কাছে আসছো তুমি? আমার কথায় ফাইজু যা বললেন সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার কথা জবাবে ফাইজুপুরি বললেন, আমি তোমার জীবনে আসছি তোমাকে ভালোবাসতে নয়, তোমাকে ভয় দেখিয়ে মেরে ফেলতে। কি? আমার জীবনে আসছো আমাকে মেরে ফেলতে? তুমি না আমাকে বললা আমাকে আমার খালাও খালাতো বোন কালো জাদু করেছে? আমার কথায় ফাইজু বললেন, না, ওসব মিথ্যা ছিল, আসল ঘটনা শুনে ভয় পাবে জানি, তবুও শোনো, তোমাকে যে ভয় দেখায়, তোমাকে যে ভয়ঙ্কর মহিলাটা মেরে ফেলতে চায়, সেই ভয়ঙ্কর মহিলাটা আর কেউ না, আমি। আমি ভয়ঙ্কর পেতনি রূপে তোমার সামনে আসি, ভয় দেখাই। ফাইসু, ওটা তুমি ছিলা? তুমি কেন করেছো এসব? আমাকে কেন মেরে ফেলতে যাও? এই বলে ভয়ে চিৎকার করতে লাগলাম। তখন ফাইজু আমাকে শান্ত করে বলল, চিৎকার করো না নিশাদ, আমি তোমাকে কিছু করব না, আমার পুরো কথাটা শোনো।
ওর কথায় আমি বললাম, কি আর শুনবো বলো? তুমি ভালোবাসার নামে প্রতারণা করেছো আমার সাথে। কেন করলে আমার সাথে এমনটা? এমনটা কে বলছে আমাকে মেরে ফেলতে? তুমি তুমি এখনই বলবা কেন আসছো আমার কাছে, কে পাঠিয়েছে তোমাকে? আমার কথায় ফাইজি বলল, বলছি, তুমি আমার পাশে বসো। এই বলে ফাইজি বললেন, হ্যাঁ, আমাকে পাঠিয়েছে জগন্নাথ তান্ত্রিক। জগন্নাথ তান্ত্রিক? আমার মনে হয় এই নামটা কোথায় শুনেছি, ওনাকে দেখেছি মনে হয় কোথাও। আমার কথায় ফাইজি বললেন, হ্যাঁ, তুমি ওনাকে চেনো। মনে করে দেখো, আজ থেকে 6-7 মাস আগে তুমি ওখানে অ্যারেস্ট করেছো ওকে। তোমার কারণে ওনার 3 মাসের জেল হয়েছে। ফাইজুর কথায় আমি মনে করে বললাম, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো। জগন্নাথ তান্ত্রিককে আমি অ্যারেস্ট করেছি। উনি একটা জঙ্গলের মতো জায়গায় একটা ঘর বানিয়ে থাকতো। সবার চোখের আড়ালে গ্রামের বাচ্চাকে ধরে বলি দিত, দিয়ে সাধনা করে শক্তি বাড়াতো। এইরকম অপরাধে আমি ওই তান্ত্রিককে অ্যারেস্ট করি। তখন তান্ত্রিক আমাকে ভয় দেখালে আমি ওকে ইচ্ছে মতো পিটাই, আরও 3 মাসের জেলে থাকার ব্যবস্থা করি। আমার কথায় ফাইজু বলে, তোমার ভুল ছিল, তান্ত্রিককে তখন ছেড়ে দেয়। জগন্নাথ তান্ত্রিক 3 মাস জেল খাটার পর তোমার উপর অনেক রাগ করে রেগে থাকে। জগন্নাথ তান্ত্রিক সবসময় চাইতো তোমার ক্ষতি করার, তাই অনেক তন্ত্রমন্ত্র পড়ে আমার আপন ছোট ভাইকে বন্দি করে। নিষাদ, আমি তোমাকে যে বলেছিলাম আমার ছোট ভাই ছাড়া কেউ নেই, এটা সত্যি। আমার ছোট ভাইকে বন্দি করে তান্ত্রিক আমাকে তোমার কাছে পাঠায়, তোমাকে ভয় দেখিয়ে হত্যা করার জন্য। তোমাকে যদি আমি না হত্যা করি, তাহলে তাহলে ও আমার ভাইকে ছেড়ে দিবে না। কথাটা বলে ফাইজু কান্না করতে করতে বললেন, আমি তোমাকে হত্যা করতে আসার পর সেটা করতে পারছি না। কারণ কারণ তুমি তুমি ভালো মানুষ। তোমার ভালো কাজ অসহায় মানুষের প্রতি তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করছে। আমি পারবো না এরকম একটা ভালো মানুষকে হত্যা করতে। তাই আজকে তোমাকে সব ঘটনা খুলে বললাম। আমি তোমাকে হত্যা করতে এসে সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে হত্যা করতে পারবো না, এতে হয়তো আমার ভাইকে হারতে হবে। কথাটা বলে ফাইজু কান্না করতে লাগলেন। ওর কান্না দেখে ওর পাশে গিয়ে বললাম, কান্না করো না ফাইজু, তুমি খারাপ নও। তুমি যদি আমার সাথে সত্যি অভিনয় করতে, বেইমানি করতে, তাহলে আমাকে সবটা খুলে বলতা না। সে তান্ত্রিকের কথা মতো আমাকে মেরে ফেলতা, কিন্তু তুমি তা করনি। এর মানে তুমি ভালো। আমার কথায় ফাইজু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে পেতনি রূপে আঘাত করেছি, মেরে ফেলতে চেয়েছি। আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু আফসোস, ভালোবেসে তোমাকে পাবো, কিন্তু হারাতে হবে আমার ভাইকে। ফাইজুর এমন কথায় ওকে বললাম, না ফাইজু, তুমি তোমার ভাইকে হারাবা না। আমি তোমার ভাইকে মুক্ত করার চেষ্টা করব, কিন্তু কিভাবে? ওই জগন্নাথ তান্ত্রিক অনেক শক্তিশালী, আমি তো ওর সাথে যুদ্ধে পারবো না। ওর সাথে যুদ্ধ করতে গেলে আমাকে বন্দি করে ফেলবে। ফাইজু পরীর কথায় ওকে বললাম, তুমি চিন্তা করো না, আসো আমার সাথে চলো। আমি তোমাকে যেখানে বলি ওখানে নিয়ে চলো, তারপর বুঝতে পারবা। আমার কথায় ফাইজু আমার দেয়া ঠিকানা অনুযায়ী আমাকে একজনের বাড়িতে নিয়ে আসলেন। ফাইজু, আমি যার কাছে আসলাম উনি একজন হুজুর। কয়েক মাস আগে আমি হুজুরের অনেক বড় একটা উপকার করেছিলাম। তাছাড়াও উনি একটা ছোট এতিমখানা চালায়, আমি সেখানে সাহায্য করি। আমি সেখানে যাওয়ায় বুঝতে পারলাম উনি ঘুমিয়েছে, রাত তো গভীর হয়েছে। উনি ঘুমিয়েছে বলে ফাইজুকে বললাম, ফাইজু, কি করব? ওনাকে ঘুম থেকে ডেকে তোলা কি ঠিক হবে? একটা কাজ করি, আমরা চলে যাই, কাল সকালে না হয় আসবো। আমার কথায় ফাইজু বললেন, হ্যাঁ সেটাই করো, চলো আজকে চলে যাই। এগুলো আমরা চলে যাব। এমন সময় হুজুর দরজা খুলে বললেন, কে কে আপনারা? হুজুরের কথায় আমি ওনার দিকে এগিয়ে যাওয়ায় উনি আমার দিকে তাকিয়ে বললেন, আরে বাবা, তুমি তুমি এত রাতে কেন? এই বলে হুজুর ফাইজুপুরির দিকে তাকিয়ে বলল, ও কি তোমার সাথে আসছে? ওকে দেখে তো মানুষ মনে হচ্ছে না। হুজুরের কথায় ওনাকে বললাম, একটু কথা বলা যাবে? আমার কথায় হুজুর বললেন, হ্যাঁ আসো, দুজনে ভিতরে আসো। হুজুরের কথায় আমিও ফাইজু ভিতরে গিয়ে বসলাম। আমার সামনে হুজুর বসলেন। তখন হুজুর বললেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। নামাজ শেষে বাহিরে আওয়াজ পেয়ে দরজা খুলে দেখলাম তুমি। তা বাবা, এত রাতে আমার কাছে কোনো সমস্যা হয়েছে কি? হুজুরের কথায় আমারও ফাইজুর বিষয় সব খুলে বললাম ওনাকে। আমি এটাও বললাম, ফাইজুর ভাই ওই তান্ত্রিকের কাছে বন্ধু, সেই জন্য আপনার কাছে আসা। দয়া করে আমাদের আমাদের একটু সাহায্য করুন। আমার কথায় হুজুর বললেন, তুমি একজন ভালো মানুষ, তুমি আমার বড় একটা উপকার করেছো। এখন তোমার বিপদের সময় তোমাকে সাহায্য না করলে যে আমি পাপী হয়ে যাব। আমি তোমাদের সাহায্য করব, আল্লাহ চাইলে ফাইজুপুরের ভাইকে মুক্ত করব। হুজুরের কথা শেষ হতে আমি আমার পিছনে তাকিয়ে ভয়ে চমকে উঠলাম, কারণ আমার পিছনে দাঁড়িয়ে আছে একজন জিন। আমি ওনাকে দেখে ভয় পাওয়ায় হুজুর বললেন, ভয় পেও না বাবা, ও আমার ছাত্র জিন, আমার কাছে শিক্ষা নেয়, আমার কাছে থাকে। ওর মা বাবা আমার কাছে ওকে রেখে গেছে, ওর শিক্ষা শেষ হলে চলে যাবে।
ওর বাবার সাথেও আমার ভালো বন্ধুত্ব। হুজুরের কথায় আমি একটু সাহস পেয়ে জিনটার দিকে তাকিয়ে সালাম দিলাম। তখন হুজুর জিনটাকে বললেন, তুমি গিয়ে জগন্নাথ তান্ত্রিকের বিষয়ে খোঁজ নিয়ে আসো। হুজুরের কথায় ওনার ছাত্র জিন চলে গেলেন আর কিছুক্ষণের মধ্যে ফিরে আসলেন। সেই জিন এসে বললেন, হুজুর, তান্ত্রিক খুব খারাপ মানুষ, কালো জাদুর চর্চা করে, ওর সাথে কিছু পিশাচ জিন আছে যাদের কিছুদিনের মধ্যে বন্দি করছে, ওদের দিয়ে এখন কাজ করায়। আপনি কাল তান্ত্রিকের মুখোমুখি হবেন, শুরুতে ওনাকে বুঝিয়ে বলবেন, উনি যদি না বুঝে তাহলে আমরা ব্যবস্থা নেব। আপনি কি করবেন সেটা আপনাকে সময় মতো বলবো। সেই জিনের কথায় হুজুর বললেন, শুনলে তো ও কি বলল? কালকে আমরা সরাসরি সেই তান্ত্রিকের বাড়িতে যাব, তোমরা কাল সন্ধ্যার সময় রেডি থেকো, কেমন? হুজুরের কথায় আমি বললাম, ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করব। কথাটা বলে হুজুরকে সালাম দিয়ে চলে গেলাম বাসায়। বাসায় যাবার পর ফাইজু বলল, নিশাদ, জানি না কাল কি হবে, আমার ভাইটা যেন মুক্ত হয়। ফাইজুর কথায় ওকে সাহস দিয়ে বললাম, ভয় পেও না, আল্লাহর রহমতে তোমার ভাই মুক্ত হবে, তুমি এখন চলে যাও, আমি ঘুমিয়ে যাই, আমার ঘুম পাচ্ছে। আমার কথায় ফাইজু বললেন, তুমি ঘুমাও, আমি এখানে আছি, কি জানি তান্ত্রিক অন্য জিন দিয়ে তোমার কোনো ক্ষতি করে কিনা। তুমি ঘুমাও, আমি তোমার রুমেই ঘুমাবো, চিন্তা করো না। ফাইজুর কথা আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল হতেই ফাইজু বললেন, আমি এখন চলে যাচ্ছি, তুমি খাবার খেয়ে ডিউটিতে যাও, সন্ধ্যা হবার আগে বাসায় এসো, আমিও আসবো। কথাটা বলে ফাইজু চলে গেলেন। ওর কথা মতো খাবার খেয়ে আমিও চলে গেলাম ডিউটিতে। ডিউটিতে যাওয়ার পর সারাদিন থেকে সন্ধ্যা হবার আগে বাসায় আসলাম। বাসায় এসে দেখি ফাইজু বসে আছে। ওকে দেখে বললাম, ফাইজু, তুমি কখন আসছো? আমার কথার জবাবে ফাইজু বললেন, এই তো একটু আগে। তুমি হাত মুখ ধুয়ে রেডি হও, হুজুর সাহেব এখনই আসবে হয়তো। ফাইজুর কথায় আমি সেটাই করলাম, হাত মুখ ধুয়ে রেডি হলাম। এর কিছুক্ষণ পর হুজুর আসলেন। উনি আসায় আমি হুজুরকে সাথে নিয়ে চলে গেলাম সেই তান্ত্রিকের কাছে। আগে বলছিলাম, তান্ত্রিক গ্রামের মানুষদের সাথে থাকে না, একটু দূরে জঙ্গলের মতো একটা জায়গায় ছোট একটা ঘর বানিয়ে সেখানে থাকে। আমরা সেখানে যাওয়ার পর দেখলাম তান্ত্রিক বসে ধ্যান করছে। ওনার এই অবস্থা দেখে আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। তখন উনি চোখ খুলে আমাকে দেখে বললেন, তুই পুলিশ, তুই আমার এখানে কেন? জানি সমস্যায় পড়ে আসছিস, আমি তোর কোনো কথা শুনবো না, আমার যা করার আমি করবো, তুই চলে যা এখান থেকে। তান্ত্রিকের কথায় ওকে বললাম, জগন্নাথ, তোকে অ্যারেস্ট করার পর ছেড়ে দিয়ে ভুল করছিলাম, আমি তোর কাছে হাত জোর করতে আসিনি, ওই দেখ হুজুর তোর সাথে কথা বলবে। কথাটা বলে আমি পিছিয়ে গেলাম। তখন তান্ত্রিক দাঁড়িয়ে হুজুরের দিকে তাকালেন। এদিকে হুজুর তখন তান্ত্রিকের কাছে এসে সালাম দিয়ে বললেন, কেমন আছেন আপনি? আমি আপনার কাছে কেন আসছি এটা একটু হলেও বুঝতে পারছেন আপনি? আমিও একজন মানুষ, আপনিও একজন মানুষ, কিন্তু দুজনের মধ্যে কত তফাৎ দেখুন। আপনি এই যে কালো জাদু চর্চা করেন, জিনদের বশ করে তাদের দিয়ে কাজ করান, আপনার কি এতে একটু খারাপ লাগে না? আপনার কি মৃত্যুর ভয় নেই? হুজুরের কথায় তান্ত্রিক বললেন, হুজুর, আপনার সাথে এই পুলিশকে দেখতে পাচ্ছি, এর মানে পুলিশের কোনো ঝামেলা নিয়ে আমার কাছে আসছেন? আমাকে জ্ঞান দিতে আসবেন না। না, আমি কারো কথা শুনি না, কারো কথার ধারও ধারি না, আমার যা করার সেটাই করি, আপনি চলে যান এখান থেকে। তান্ত্রিকের এমন কথায় হুজুর বললেন, ফাইজিপুরির ছোট ভাইকে বন্দি করে রাখছেন, ওই ছোট ভাই ছাড়া ফাইজিপুরির কেউ নাই, আপনি ওকে মুক্ত করে দিন, আমরা চলে যাই। ও, তাহলে এই ব্যাপার। দেখেন হুজুর, আমি যাকে বন্দি করি আমার কাজ না হওয়া পর্যন্ত তাকে ছাড়ি না। আপনাকে শেষবারের মতো বলছি, চলে যান এখান থেকে, নইলে বিপদে পড়বেন। তান্ত্রিকের কথায় সেখানে আসলেন হুজুরের ছাত্র ছিল ফাইজিপুরি। ওর আশায় হুজুর বললেন, আপনি ইচ্ছে করে ফাইজুর ভাইকে মুক্ত করবেন নাকি জোর করে মুক্ত করাবো? হুজুরের এমন কথায় তান্ত্রিক বিকট শব্দে হাসতে হাসতে বললেন, হুজুর, তুই আমার হুমকি দেস? তুই দিচ্ছিস হুমকি? তোর এই বাচ্চা জিনকে কি আমি ভয় পাই নাকি? কথাটা বলে তান্ত্রিক হাত দিয়ে ইশারা করলেন, আর তখনই আমাদের ঘিরে ধরলেন 3-4টা পিশাচ জিন। ওরা আমাদের ঘিরে ধরায় তান্ত্রিক হাসতে হাসতে বললেন, এখন কোথায় যাবি? এখন তোদের সহ তোর বাচ্চা জিন ফাইজুপরি সবাইকে মেরে ফেলবে। তান্ত্রিকের কথায় হুজুর বললেন, আমার ছাত্র জিন না হয় তোর কাছে বাচ্চা, কিন্তু ওর বাবা, বাবা তোর কাছে কি? হুজুর কথায় তান্ত্রিকের মুখের হাসি বন্ধ হয়ে গেল। আর তখনই ঝড়ের বেগে সেখানে আসলেন হুজুরের ছাত্র জিনের বাবা। উনি আসার সাথে সাথে তান্ত্রিকের সাথে থাকা 3-4 জন পেশার জিন ওরা ভয় পালাতে গেলেন। এক মুহূর্তে উনি সবাইকে মেরে ফেলে। মুহূর্তের মধ্যে সব জিনকে মরতে দেখে তান্ত্রিক ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমাকে ছেড়ে দিন, আমি ফাইজুপরি ভাইকে মুক্ত করে দিচ্ছি, মাফ করে দিন আমাকে। কিন্তু হুজুরের ছাত্র জিনের বাবা তান্ত্রিকের কথা না শুনে তান্ত্রিককে ধরে ওর মাথাটা মাটির নিচে ঢুকিয়ে দিলেন। তান্ত্রিকের পেট থেকে মাথা পর্যন্ত এটা মাটির নিচে, পাগুলো উপরে। এমন অবস্থায় কি হবে বুঝতেই পারছেন। তান্ত্রিক সেখানেই মারা যায়।
তান্ত্রিক মারা যাওয়ায় মুক্ত হয় ফাইজুপুরীর ছোট ভাই। ও মুক্ত হওয়ায় ফাইজু অনেক খুশি হন। তখন হুজুরের কাছে আসা ওনার ছাত্রজনের বাবা হুজুরের সাথে কথা বলে চলে যান। উনি চলে যাবার পর হুজুর আমাকে বলেন, কি বাবা, এখন খুশি তো? হুজুরের কথায় আমি হাসি মুখে বললাম, আপনার সাহায্যে ফাইজু ওর ভাইকে ফিরে পেল, আমরা অনেক খুশি। তখন ফাইজুপুরি হুজুরকে বললেন, হুজুর, আপনার সাহায্যে আল্লাহর রহমতে আমার ভাইকে ফিরে পেলাম। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। কখনো আমার সাহায্যের প্রয়োজন হলে আমাকে ডাকবেন, আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার। ফাইজুর কথায় হুজুর বললেন, ঠিক আছে, তোমাদের দুজনের জন্য দোয়া রইল, আমরা তাহলে এখন আসি। কথাটা বলে হুজুরের ছাত্র চিহ্ন হুজুর চলে গেলেন। ওরা চলে যাবার পর আমি ফাইজুপুরি ও ওর ভাই চলে গেলাম আমার বাসায়। আমরা বাসায় যাবার পর ফাইজুকে বললাম, ফাইজু, তুমি খুশি তো? তোমার ভাই এখন মুক্ত, এখন থেকে সাবধানে থাকবে। আমার কথার জবাবে ফাইজু বললেন, ঠিক আছে, তোমার জন্য আজ আমার ভাইকে ফিরে পেলাম। তোমাকে হত্যা করতে এসে তোমাকে ভালোবাসবো ভাবতে পারিনি, কখনোই পারিনি। তোমার উসিলায় আমার ভাইকে ফিরে পাবো এটাও ভাবতে পারিনি। নিষাদ, 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 আমি তোমাকে আমি তোমাকে হারাতে চাই না। চলো আমরা বিয়ে করি। তুমি আমার কথায় তোমার বাড়িতে বলো। ফাইজুর কথায় আমি কিছুটা চিন্তিত হয়ে বললাম, তোমার কথা বাড়িতে বলবো যদি মেনে না নেয়? আরে বাবা, বলে তো দেখো, তুমি ভালো করে বললে অবশ্যই মানবে। ফাইজুপুরির কথায় আমি রাজি হয়ে বললাম, ঠিক আছে, তাহলে আগামী পরশুদিন আমি ছুটি নিয়ে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে মা বাবাকে সবটা বলবো, কেমন? আমার কথায় খুশি হয়ে ফাইজু বললেন, হ্যাঁ তাই করবা। আর নিষাদ, আরেকটা কাজ করতে হবে। তুমি তো জানো আমিও আমার ভাই ছাড়া আপন বলতে কেউ নেই। আজকে যে হুজুর তান্ত্রিকের হাত থেকে আমার ভাইকে মুক্ত করলো, আমি চাই সেই হুজুর আমার ভাইকে শিক্ষা দেয়। তুমি ওই হুজুরের সাথে একটু কথা বলে দেখবা? হ্যাঁ হ্যাঁ, এদের বেশ ভালো কথা, তুমি চিন্তা করো না, আমি কালকেই হুজুরের সাথে কথা বলবো। আমার কথায় ফাইজু বললেন, খুশি হলাম তোমার কথায়। আচ্ছা, তুমি এখন খাবার কি ঘুমাও, আমি আমার ভাই একটু আমাদের চীন রাজ্য থেকে ঘুরে আসি। আমরা কাল আসবো তোমার কাছে, কেমন? কথাটা বলে ফাইজুর ভাই ও ফাইজু চলে গেল। চলে যাওয়ায় আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে যথারীতি ডিউটিতে গেলাম। ডিউটি থেকে ফিরলাম সন্ধ্যার আগে। ডিউটি থেকে বাসায় আসার পর দেখলাম ফাইজু নেই। ভেবেছিলাম ফাইজু আসবে হয়তো, কিন্তু সারাদিন চলে গেল, ফাইজু কেন আসলো না? ফাইজু আসেনি। এদিকে আমার রুমটাও কেমন এলোমেলো লাগছে। রুমের মধ্যে গরম ভাব, মনে হচ্ছে আমার রুমে কেউ আছে। আমি কাউকে অনুভব করে বললাম, এখানে কেউ আছেন কি? আমার ঘরে কি কেউ আছেন? আমার কথায় তখনই পিছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখলেন। আমার কাঁধে হাত রাখায় আমি পিছনে তাকিয়ে দেখলাম এক ভয়ঙ্কর চেহারা। আমি দেখলাম কুচকুচে কালো ভয়ঙ্কর দেখতে একটা জিন। আমি সেই জিনটাকে দেখার পর আর কিছু মনে নেই। আবার যখন হুঁশ আসে তখন দেখি আমি বিছানায় শুয়ে। আমার হুঁশ ফেরায় বাড়িওয়ালা চাচা বললেন, বাবা, তুমি ঠিক আছো তো? কি হয়েছিল তোমার? ওনার কথায় আমিও ঠিক বুঝতে পারছি না কি হয়েছে আমার। এমন অবস্থায় রুমে দেখলাম আমার থানার কনস্টেবল পুলিশরা, ওরা সবাই আহত। ওদের এই অবস্থা দেখে আমি বললাম, আরে আরে, তোমাদের এই অবস্থা কে করলো? আমার কথার জবাবে ওরা বলল, স্যার, আপনি নিজে করছেন। কি? আমি আবার তোমাদের কখন আঘাত করলাম? কখন আঘাত করলাম যে তোমরা আহত হলে? আর তোমরা এখানে আসলে কিভাবে? আমার কথার জবাবে ওরা বলল, স্যার, আপনি সন্ধ্যার আগে ডিউটি থেকে বাসায় এসে সন্ধ্যার পর আমাদের কল করে বলেন আপনার বাসায় আসতে। আপনি নাকি অসুস্থ। হ্যাঁ, আপনার কথায় আপনার বাসায় এসে দেখি আপনি কেমন অস্বাভাবিক আচরণ করছেন। আপনার এমন অবস্থা দেখে আপনাকে ধরতে গেলে আপনি দরজা বন্ধ করে আমাদের অনেক আঘাত করেন। আপনার আঘাতে বাড়িওয়ালা চাচা আসে, আর তখনই আপনি বেহুশ হন। আমাদের কথা বিশ্বাস না হলে বাড়িওয়ালা চাচাকে জিজ্ঞাসা করুন। ওদের কথায় আমি চাচার দিকে তাকাতে উনি বললেন, হ্যাঁ বাবা, ওরা ঠিকই বলছে। সবার কথা শুনে আমার মাথা ঘুরতে থাকে। কি থেকে কি হলো? আমি তো এসব কিছু জানি না। আমার হঠাৎ কি হলো? ওই ভয়ঙ্কর চিন্তা কে ছিল? আমাকে এসব চিন্তা করতে দেখে চাচা বললেন, বাবা, কোনো সমস্যা? তোমার কি হয়েছে বললে না তো? ওনার কথায় কি বলবো বুঝতে পারছি না। আমি আমার থানার পুলিশদের কেন মারলাম এটাও জানি না। আমি চাচাকে বললাম, চাচা, জানি না কেন এমনটা হলো, আমি একটু ভয় পেয়েছিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি চলে যান। আমার কথায় চাচা চলে যাওয়ায় পুলিশদের বললাম, তোমরা কিছু মনে করো না, আমি ইচ্ছে করে করিনি এসব। আমার কারণে আহত হলে আমাকে মাফ করে দাও। আমার কথায় একজন পুলিশ বললেন, স্যার, আমরা বুঝতে পারছি আপনি ইচ্ছে করে আঘাত করেননি আমাদের মনে হয় বিষয়টা প্যারানর্মাল কিছু, আপনি কোনো হুজুর বা কবিরাজ দেখান। ওদের কথায় আমি বললাম, ঠিক আছে, তাই করব, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, এই বলেই ওদের চলে যেতে বললাম।
আমার কথাই ওরা চলে গেল। ওরা চলে যাওয়ায় বিছানায় বসে বসে ভাবতে লাগলাম, এটা কি হলো? আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? ওই জিনটা কে ছিল? আর আমি আমার থানার পুলিশদের আঘাত করলাম কেন? আর ফাইজু পরিও আমার কাছে আসছে না কেন? ফাইজু কোথায়? তাহলে কি ফাইজু আবার আমাকে ধোকা দিল? এসব কথা মাথায় ঘুরছে। আমি ভাবছি আর ফাইজুর জন্য অপেক্ষা করছি, চোখে ঘুম নেই। রাত জেগে বসে আছি। সময়টা তখন মধ্যরাত। হঠাৎ আমার দরজা একা একাই খুলে গেল। দরজা একা একা খোলায় আমি তাকিয়ে আছি সেদিকে। হঠাৎ আমার দরজা দিয়ে প্রবেশ করলো সেই ভয়ঙ্কর কালো কুচকুচু দেখতে জিনটা। ও আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসায় আমি সাহস নিয়ে ভয়ে ভয়ে বললাম, কে আপনি? আপনি আমার কাছে কেন আসছেন? আমি আপনার কি ক্ষতি করছি বলুন, কে আপনি? আমার কথায় ভয়ঙ্কর জিনটা বলল, আমি তোর জম, তোকে শেষ করতে আসছি, তোর হাতেই বেশি সময় নেই। এ বলে সেই জিনটা তার একটা হাত আমার বুকের উপর রাখায় আমার বুক কেটে রক্ত পড়তে লাগলো। আর আমি তখনই চিৎকারে দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। সকাল হওয়ায় আমি বিছানা থেকে উঠে আয়নার সামনে যেতে অবাক হলাম। কাল রাতে সেই জিনটা আমার বুকে হাত রাখায় সেখানে কেটে যায় আর রক্ত পড়তে থাকে, কিন্তু এখন তো ওসব কিছুই নেই, কোনো দাগ বা চিহ্ন নেই। তাহলে কি ওটা স্বপ্ন ছিল? না না, ওটা স্বপ্ন হতে পারে না। এসব ভাবছি এমন সময় থানা থেকে ফোন আসলো। থানা থেকে ফোন আসায় আমি অসুস্থ শরীর নিয়ে থানায় গেলাম। ভাবলাম থানায় গিয়ে আজকে স্যারের থেকে ছুটি নিয়ে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে আমি ঘুরে আসব। আমি থানায় যাবার পর হাতের কিছু কাজ ছিল, ওগুলো করছিলাম। এমন সময় হঠাৎ করে আমার পেছনে সেই কালো কুচকুচে জিনটাকে দেখতে পেলাম। ওকে দেখার পর আমার আর কিছু মনে নেই। আমার আবার যখন হুঁশ ফেরে তখন আমি দেখি আমার সামনে বড় স্যার বসে আছে। আমার হুঁশ ফেরে আমি বললাম, আরে স্যার, আপনি কখন আসছেন? আর সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমার কথায় স্যার বললেন, দেখো, সবার দিকে তাকাও। তুমি কাল রাতে ওদের আঘাত করেছো, ওরা অসুস্থ শরীর নিয়ে আজকে ডিউটিতে আসছে, তুমি আজকেও ওদের আঘাত করছো? কি? স্যার, না, আমি কিছু করিনি। আমার কথা স্যার রেগে গিয়ে বললো, চুপ করো, আঘাত করে এখন মিথ্যা বলছো? তুমি শুধু ওদের আঘাত করোনি, আমাকেও আঘাত করেছো। আর বলছো আমি নাকি শুধু ঘুষ খাই, আমার ব্যবহার নাকি ভালো না, আমার দুটো বউকেও আমাকে দেখতে পারে না, এসব বলছো? স্যার কি বলেন? না না, আমি এসব কিছু করিনি, বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। ওই জিনটা করে এসব, ওর কাজ। আমার কথায় স্যার বললেন, তোমার মাথায় সমস্যা হয়েছে তাই এসব বলছো। দেখো নিশাদ, তোমার এমন অবস্থায় তোমাকে পুলিশ ডিপার্টমেন্টে রাখা ঠিক হবে না, তোমাকে সাসপেন্ড করা হলো। এখন থেকে তোমার চাকরি শেষ, তুমি আসতে পারো। স্যারের এমন সিদ্ধান্তে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। চোখের কোণে পানি চলে আসছিল। আমি ভাবতে পারিনি এভাবে চাকরিটা হারাবো। আমার চাকরি চলে যাওয়ায় যাদের আঘাত করছি সবার কাছে মাপ নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে মন খারাপ করে কিছুক্ষণ বসে থাকি। আমার সাথে এসব ঘটছে, আর দুদিন ধরে ফাইজু আমার কাছে আসছে না। কি করব, কি করা উচিত কিছুই মাথায় আসছিল না। এমন সময় চিন্তা করলাম আগে বাড়িতে যাই, তারপর যা হয় হবে। এই ভেবেই সবকিছু নিয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ায় মা বললেন, আরে বাবা, তুই তুই হঠাৎ বাড়িতে? কই, আমাদের তো বললি না তুই আসবি? মায়ের কথায় আমি বললাম, মা, শরীরটা ভালো নেই, তাই হঠাৎ করে ছুটি নিয়েছি। কথাটা বলে ঘরে চলে গেলাম। আমি ঘরে যাবার পর ভাবলাম, চাকরিতে থাকা অবস্থায় তো সেই জিনটাকে দেখে আমি বেহুশ হয়ে অনেককে আঘাত করেছি। এখানেও যদি সেরকম হয় তাহলে তো বেশ হয়ে মা বাবাকে আঘাত করব। না না, এটা হতে পারে না। এসব ভেবে ঠিক করলাম আজকেই যাব সেই হুজুরের বাড়িতে, কত রাত হয় হোক। যে ভাবনা সে কাজ। আমি কথা মতো চলে গেলাম সেই হুজুরের বাড়িতে। আমি হুজুরের বাড়িতে যাওয়ার পথে তালুকদারের লোক আমাকে দেখে ফেলে। আমি হুজুরের বাড়িতে যাওয়ায় ওনাকে সব ঘটনা খুলে বলি। আমি এটাও বলি সেই জিনটাকে আর ফাইজুপুরি কোথায়। আমার সব কথা শুনে হুজুর ওনার ছাত্রজিনের দিকে তাকাতেই উনি খোঁজ নিতে চলে গেলেন। হুজুরের ছাত্রজিন খোঁজ নিতে যাওয়ার কিছুক্ষণ পর ফিরে আসলেন আর অবাক করা একটা কথা বললেন। হুজুরের ছাত্রজিন বললেন, নিষাদের কাছে একটা পিশাচ জিনকে পাঠিয়েছে তালুকদার, আর ফাইজুপুরীকেও বন্দি করে রেখেছে সেই জিনের মাধ্যমে। সেই জিনের কথায় আমি অবাক হয়ে বললাম, কি, তালুকদার করছে এসব? আমার কথার জবাবে পিছন থেকে তালুকদার বলল, হ্যাঁ, এসব আমি করছি। ওনার কথা শুনে পিছনে তাকিয়ে দেখি তালুকদারুর কিছু লোকজন নিয়ে আসছে। আমি পিছনে তাকানোর ফলে তালুকদার বললেন, পুলিশ, তোর মনে আছে আমাকে থাপ্পড় দিয়েছিলি, সবার সামনে আমার ছেলেকে অ্যারেস্ট করেছিলি? আমি সেদিন তোকে মেরে ফেলতাম, কিন্তু তোকে অদৃশ্য কেউ এসে বাঁচিয়ে নেয়। আর সেদিন বুঝেছি তোর সাথে জিন পরি কেউ আছে। তাই আমি একজন কবিরাজকে দিয়ে তোর সাথে থাকা পরীকে বন্দি করি আর তোর কাছে একজন জিন পাঠাই। সেই জিন
সে জিন গিয়ে তোর শরীরে ভর করে আর সবাইকে আঘাত করে। আমি এরকম করতে বলেছিলাম যেন সবাই তোকে পাগল ভাবে আর তোর চাকরিটা চলে যায়। আমার প্ল্যান যে এত তাড়াতাড়ি কাজ করবে ভাবতেই পারিনি। তোর চাকরি তো নাই, এখন তোর জীবনটাও নাই করে দিব, আজকেই তোকে শেষ করব। কথাটা বলে ওরা আমার দিকে এগিয়ে আসায় হুজুর সামনে আসে আর তালুকদারকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তালুকদার হুজুরের কথা না শুনে হুজুরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হুজুর পড়ে যাওয়ায় ওদের সামনে এসে দাঁড়ায় হুজুরের ছাত্রদের। এদিকে তখনই তালুকদার ইশারা করে আর সেখানে আসে সেই ভয়ঙ্কর কালো কুচকুচে জিনটা। ও এসে হুজুরের ছাত্রজিনকে আঘাত করে। হুজুরের ছাত্রজিনকে আঘাত করার 1 মিনিটের মধ্যে সেখানে আসে হুজুরের ছাত্রজিনের বাবা। উনি এসে কোনো কথা না বলে সেই ভয়ঙ্কর কালো কুচকুচে জিনটাকে ধরে ফেলে আর আঘাত করতে করতে মেরে ফেলে। সে জিন মারা যাওয়ায় তালুকদার ও তার লোকেরা ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলে সে জিন তালুকদারকে শূন্যে তুলে একটা আছাড় মেরে ফেলে আর তালুকদারের লোকদের অনেক আঘাত করে অচল করে দেন। ওদের খতম করার পর উনি হুজুরকে বলেন, হুজুর আপনি ঠিক আছেন তো? এদের মতো সাহস কিভাবে হয় আপনাকেও আমার ছেলেকে আঘাত করার? আপনারা সাবধানে থাকবেন, কেমন? কোনো সমস্যা হলে আমাকে স্মরণ করবেন, আল্লাহর রহমতে আমি আসবো আর আপনাকে সাহায্য করব। এই বলে উনি চলে যায়। এদিকে তখন মুক্ত হয় ফাইজু পরি। ফাইজু মুক্ত হওয়ার পর আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, নিশাদ তুমি ঠিক আছো তো? জানো তুমি আমার ভাইকে নিয়ে জিন দিয়ে যাওয়ার সময় আমাকে বন্দি করে। পরীর কথায় আমি ওকে শান্ত করে বলি, ভয় পেও না, তুমি এখন মুক্ত। কথাটা বলে হুজুরকে বলি, হুজুর আমার তো চাকরি নেই, চাকরিটা চলে গেছে, আপনি আবারও আমার উপকার করার জন্য অনেক ধন্যবাদ। কথাটা বলে ফাইজুর ভাইকে হুজুরের কাছে রেখে আসি, উনি যেন ওকে শিক্ষা দেন। ফাইজুর ভাইকে হুজুরের কাছে রেখে ফাইজুরকে নিয়ে বাড়িতে আসি। আমি রাত করে বাড়িতে আসায় মা বাবা জিজ্ঞেস করে কোথায় গেছি, কি হয়েছে। তখন আমি মা বাবাকে সব না বলে এটা বলি, মা বাবা আমি বিয়ে করব, তবে কোনো মানুষকে না, একটা পরীকে। আমি একটা পরীকে পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই। আমার কথায় মা বাবা অবাক হয়ে বলে, অসম্ভব, আমরা কখনো এটা মানবো না, এটা মানতেই পারি না, আমরা এই বিষয়ে কিছু শুনতে চাই না। আমরা কালকে তোর খালাতো বোন মিমের সাথে তোর বিয়ে দিব। মা বাবার কথায় আমি কিছু বলার সুযোগ পাচ্ছি না, ওদের এক কথা, ওরা এটা মানবে না। মা বাবার কথায় ফাইজু মন খারাপ করে চলে গেলেন। এটা কি হলো, এমনটা হবে কখনো ভাবিনি। মা বাবার কথায় মন খারাপ করে ঘুমালাম। পরের দিন সকালে আমাকে অবাক করে দিয়ে আমার খালা ও খালাতো বোন মিম আমার বাড়িতে আসলেন। ওরা আসায় মা বাবা বললেন, আরে তোমরা আসছো, ভালো হয়েছে, আমি নিশাদ ও মিমের বিয়ের কথা বলতে তোমাদের কাছে যেতে চাইলাম। কথাটা বলে মা খালাকে আমারও পুরো বিষয় সব খুলে বলে। সব শুনে খালা বলে, আপা তাহলে তো সমস্যার দেরি করা ঠিক হবে না, এখনই মিমের সাথে নিশাদের বিয়ে দিতে হবে, আগে বিয়ে দেই তারপর অনুষ্ঠান। খালার কথায় মা বাবা রাজি হলেন, কিন্তু আমি তো রাজি না। আমি তো মিমকে কোনোভাবে বিয়ে করব না। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে মিমের সাথে আমার বিয়ে দেওয়া হলো। বিয়ে শেষে আমার অনেক মন খারাপ, ওদিকে মা বাবা খালা ওরা মজা করছে। এভাবে কিছুক্ষণ পর মা বাবাকে মজাকে পানি করে ফাইজুপুরি ওখানে আসলেন। ফাইজুপুরি আসাতে খালা ও মিম ওরা কোথায় যেন চলে গেল। তখন ফাইজুপুরি মা বাবাও আমাকে অবাক করে দিয়ে বললেন, মা বাবা আপনার ছেলে নিশাদের বিয়ে হয়েছে আমার সাথে, এখানে কোনো মিম আসেনি, আপনার বোনও আসেনি, এগুলো আমার কাজ, আমি মিমের রূপে আসছি। ফাইজুর কথায় মা বাবা অবাক হয়ে বলল, কি হে কি সর্বনাশ হলো, আমরা এই বিয়ে মানি না, তুমি একটা পরী, পরীকে আমাদের ছেলে বউ হিসেবে মানি না, আমার ছেলের বউ হবে মিম। মা বাবার কথায় ফাইজু বললেন, মা বাবা সময় থাকতে সঠিক মানুষ বা পরীকে চিনতে শিখুন। আপনার বোন হলে কি হবে, উনি একটু লোভী টাইপের, আপনি তো জানেন না আপনার ছেলের চাকরি গেছেও এখন পুলিশ না, এই কথা আপনার বোনকে বলে দেখুন। নিশাদের চাকরি নেই শুনে উনি যদি রাজি হন তাহলে আমি আপনার ছেলের জীবন থেকে চলে যাব, কথা দিলাম। ফাইজুর কথায় মা বাবা আমার দিকে তাকালে আমি বলি, হ্যাঁ এটাই সত্যি, আমার চাকরি নেই, চলে গেছে। আমার কথায় মা বাবা পরীর কথা মতো খালাকে কল দিলেন আর বললেন, মেমের সাথে তো নিশাদের বিয়ে হওয়ার কথা চলছে, এখানে একটা সমস্যা হয়ে গেছে, নিশাদের চাকরি চলে গেছে। মায়ের কথায় খালা বলেন, কি চাকরি চলে গেছে, তাহলে চাকরি না হলে কিভাবে হবে? আপা আমি মিমের সাথে নিশাদের বিয়েটা একটু ভেবে দেখি, ভেবে তোমাকে জানাবো, আসলে ভাবারও তো ব্যাপার। তখন আমার মা বলে, ভাবার তো কিছু নেই, নিশাদের চাকরি নেই বুঝতেই পারছো। খালার কথায় মা বুঝতে পারে ফাইজুপুরের কথা ঠিক, আমার চাকরি নেই শুনে খালা বিয়েটা দিবে না। খালার এমন ব্যবহারে মা বাবার চোখ খুলে গেল। মা বাবা যখন চোখ খুলে যায় তখন মা বাবা পরীকে বলে, তুমি একটা পরী, তোমাকে মেনে নিতে একটু কষ্ট হবে জানি, কিন্তু তুমি প্রমাণ করেছো তুমি আমার ছেলের যোগ্য, তুমি ওকে সত্যিকারের ভালোবাসো।
আমরা তোমাকে মন থেকে মেনে নিলাম। মা বাবার কথায় আমিও ফাইজু দুজনে অনেক খুশি হই, আর সেদিনের পর থেকে সুখে সংসার করতে থাকি। প্রিয় লিসেনার, কেমন লাগলো পরীর ভালোবাসার এই গল্পটি? সবাই কমেন্ট করে জানাবেন। কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন।